প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা ভালো রয়েছো। আমরা আজকে প্রিন্সিপাল অফ ফিন্যান্সের প্রথম ক্লাস করব। তো আমি যখন আসলে তোমাদের কোর্স প্ল্যানটা ডিজাইন করি, তখন আসলে যেহেতু যারা ওল্ড, মানে কিছুদিন পর যাদের পরীক্ষা, তা আমি ভাবলাম তাদের এক মাসের মধ্যে কোর্সটা কিভাবে কমপ্লিট করা যায় ওই প্ল্যানটাই আমি করি। এবং ওই প্ল্যানটাই কিন্তু আমি করছি, ঠিক আছে। যেরকম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর আমি যে প্ল্যানটা করছি, তোমাদের জন্য সেম প্ল্যানটা করছি। তো এখন সমস্যা হলো, এই সাবজেক্টটা তোমরা অনেকে ইন্টারমিডিয়েটে পড়ো না, স্টিল এই সাবজেক্ট কোনো একাডেমিক কারিকুলামের সঙ্গেও রিলেটেড ছিল না, নতুন একটা সাবজেক্ট। তো সেই নতুন একটা সাবজেক্ট তাহলে কিভাবে শিখবা? বিষয়টা কেমন হলো না, যে হুট করে আমি তোমাকে ম্যাথ পড়াচ্ছি, ম্যাথ শিখাচ্ছি, কিন্তু তুমি কেন ম্যাথ করতেছো, কেন শিখতেছো এই জিনিসটা জানো না। তাহলে কেমনে কি হবে? পরে জিনিসটাকে মনে থাকবে? থাকবে না। তো এই জন্যে যে জিনিসটা আমি আসলে অলরেডি আগে থেকেই জানি অ্যাজ এ ফাইন্যান্স গ্রাজুয়েট হিসেবে, তো সেই জিনিসটা কেন তোমাদের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব না? তো অ্যাজ এ রেজাল্ট আমি আমার ডিসিশন চেঞ্জ করি। চেঞ্জ করে আমি যে পন্থাটা জানি বা যে পন্থাটা আসলে রাইট, সেই পন্থাতেই তোমাদের আগাইতে বলবো। ঠিক আছে, তো প্রথমে কি বলবো? আমি তোমাদের যে রুটিনটা দিয়েছি, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিবনি, সবাইকে দিয়ে দিবনি। এখানে সবকিছু আছে। এখন অনেক কিছু দেখালাম, একটু পর আবারও দেখাবো নি। কিন্তু আমি তোমাদের আজকে প্রসেস বলি যে ফিনান্স যদি তুমি বুঝতে চাও, এর কিন্তু জায়গা অনেক আছে। কর্পোরেট লেভেলে বস পজিশনে তুমি থাকতে পারবে ফিনান্সের কনসেপ্ট। মানে আমার রাশেদ কবির লিখন স্যার আছে, রাশেদ কবির লিখন স্যার আমাদের প্রথম ক্লাস আইসা বলছিল যে ফাইন্যান্সের একটা সাবজেক্ট যদি তোমার বুকের ভিতর রাখো, তোমার পেটের ভাতের অভাব হবে না। বিষয়টা আসলে তাই। তুমি এই সাবজেক্টের কোর কনসেপ্ট নাও, তোমার চাকরির অভাব হবে না। কিন্তু আমরা একদিকেও না, অ্যাজ এ রেজাল্ট কিছুই হয় না। তো ফিনান্সটা এতটাই ইম্পর্টেন্ট, আমি একদম তোমাদের কড়াই গন্ডায় বুঝাই দিবনি। তো তোমরা যদি ফিনান্স শিখতে চাও, তোমাদের সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ ফিনান্স কি, পরবর্তীতে ফিনান্সের আরো যে কাজগুলো আছে সেগুলো কেন আমরা করতেছি বা কিভাবে করতেছি, প্রত্যেকটা জিনিসের এই কনসেপ্ট আছে। মানে বেসিক কথা, জিনিসটা কি এই জিনিসটা সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাদের। এরপর প্রত্যেকটা চ্যাপ্টারের রুলস আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ গুলো করার রুলস আছে। তাহলে সেই রুলস গুলা, সূত্রগুলা আমাদের জানতে হবে। এখন জানলে তো হবে না, জানা আর এক জিনিস, এবং সেটা পরীক্ষার খাতায় লেখা এবং সেই জিনিসটা ব্যবহার করা আরেক জিনিস। আর সেই জিনিসটা যদি তোমরা করতে চাও, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তাহলে এই তিনটা ওয়েতে তোমাকে ফিনান্স শিখতে হবে, এর বাইরে তুমি আগাইতে পারবা না। তাহলে বোঝা গেল তো? তাহলে আমরা বা আমি তোমাদের এ কারণেই ফিনান্সের কনসেপ্ট দেবো আগে তোমাদের। এরপর চ্যাপ্টার অনুসারে রুলস গুলো আসবে, সেই রুলস সূত্রগুলো আমরা দেখবো, পড়বো, ইজি ওয়েতে তোমাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, ওই যে তোমরা এডমিশন টেস্টে হলো শর্টকাট, ছন্দ, এই জিনিসগুলো তোমাদের শেখানো হয়েছে, ওই জিনিসগুলো দেখো এখন আর কিন্তু মনে নাই। তো আমি কখনোই এই জিনিসটার পক্ষে না, এবং তোমাদেরকে আমি এই সময় ওই জিনিসটা শেখাবো না। তো রুলস গুলা বা সূত্রগুলা যদি মনে রাখতে চাও, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইজিলি মনে থাকবে। ঠিক আছে, তো ভিতরে নেওয়ার চেষ্টা করবা জিনিসগুলা। এবং আমি আবারও বলতেছি, এই সাবজেক্টটার কোর জিনিসটা যদি তুমি নিতে চাও, তাহলে তোমাকে এই স্ট্র্যাটেজিতে আগাতেই হবে। আর সর্বপ্রথম ওই সেম জিনিসটা আমি বলছি, তোমরা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়বা, অ্যাজ এ রেজাল্ট বেসিক কনসেপ্ট নিতে হবে, বেসিক ইংলিশ ওয়ার্ড গুলো তোমাদের জানতে হবে, রুলস প্র্যাকটিস মানে জানতে হবে, এবং একই সঙ্গে সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হলো কি স্ট্র্যাটেজি বা ওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়ে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো একদম কমেন্ট করছো যে এই ক্লাসগুলো আসলে সবারই, স্টিল যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সহকারে, স্টিল আমি বলবো যে কর্পোরেট লেভেলেও যদি কেউ থাকে, সেও ক্লাসগুলো দেখে যদি শিখতে পারে, শিখুক, সমস্যা নাই। কারণ এই জিনিসগুলো কাজে লাগে। ওকে, তো দেখো, আমি তোমাদের আমাদের ব্যাচটাতে তোমাদের এই কোর্সটা যেভাবে এক মাসের মধ্যে কমপ্লিট করব, সেইটার কিন্তু চার্ট হলো এইটা। আমরা প্রথম অধ্যায়টাতে বেসিক কনসেপ্ট শিখবো, জানবো। প্রত্যেকটা অধ্যায় বেসিক কনসেপ্ট আছে, কিন্তু প্রথম অধ্যায়ের মূল বেসিক কনসেপ্ট আছে। অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের অলরেডি শীট দিয়ে দিছি। আমি এটা আমাদের হচ্ছে এইচএসসি যে শীটটা আছে, সেই শীট থেকে কিন্তু এই জিনিসটা বানিয়েছি। ঠিক আছে, তো তোমাদের বোঝাতে অল্প সময় অল্প পরে যাতে বুঝতে পারো, এই জন্যই আমি কিন্তু এই কাজটা করছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অধ্যায়ের এই কনসেপ্ট গুলো শিখলেই আমাদের একদম মূল যে জিনিসটা দরকার সেটা আমরা বুঝতে পারবো। অ্যাজ এ রেজাল্ট প্রথম যে অধ্যায়ের পিডিএফটা আমি দিব বা যে দিক নির্দেশনা গুলো দিব, দয়া করে কষ্ট হলেও একটু জিনিসটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। যেটা বুঝবা না, আমি আসি রে ভাই, আমাকে ভয় করার দরকার নাই, আমি আসি।
যখন যেটা সমস্যা হচ্ছে জিজ্ঞেস করো, আমি তাৎক্ষণিক রিপ্লাই দিতে না পারি পরবর্তীতে দেবো, কিন্তু আমি আছি, কিন্তু চেষ্টা করো, তাহলে পরবর্তীতে ইজি হবে জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিসগুলো পরবর্তীতে ইজি হবে। মাত্র 3টা 4টা করে টপিকস আছে, 3টা 4টা করে টপিকস আছে, পার টপিক্সে একটা করে ক্লাস নিলে সেই টপিকসটা শেষ করা সম্ভব। তাহলে টোটাল 6টা চ্যাপ্টার এখানে পড়লে তোমার কোর্স কমপ্লিট। তো সব মিলে যদি আমি তোমাদের 20টার মতো ক্লাস নেই না, এই কোর্স শেষ, বাকিটা তোমাদের উপর। ওকে, তো আসো আর কথা বাড়াবো না, আমি একদম তোমাদের হলো মূল জায়গাতে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো প্রথম অধ্যায়, এটা সবাইকে শিখতে হবে। এখানে আমি কথাগুলো বলছি, এই যে স্পেশালি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন 4 ঘন্টা পরীক্ষা হবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বা তোমরাও জানো তোমাদের পরীক্ষাটা হবে 4 ঘন্টা, সুতরাং খামখেয়ালি করার কোনো স্কোপ নাই। এটা বারবার বলতেছি, খামখেয়ালি করবা না, সিরিয়াস হও, নালে ফেল করবা, ফেল করবা, ফেল করবা, আর কতবার বলবো। এর জন্য যে প্রসেসটার কথা বললাম সেই প্রসেসটা মেনটেন করবা। আর প্রথম অধ্যায় থেকে আমরা বেসিক টু একদম অ্যাডভান্স যাব, স্বাভাবিকভাবে মনোযোগ দিবা। তো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই কয়েকটা, যেটা আমি এখানেও দেখাচ্ছি। এই যে একই জিনিস, নতুন কিছু না, ঠিক আছে, একই জিনিস, যে এই জিনিসগুলো আমরা শিখবো, এই জায়গাগুলো থেকে তোমার কোশ্চেন কমন আসলে হলো। যাও তুমি এই প্রথম অধ্যায়ের এখানে আমি যে যে জিনিসগুলো দেখালাম, এই যে জায়গাটা যেটা দেখালাম, এই কয়েকটা টপিকস থেকে, এই কয়েকটা টপিকস থেকে তুমি 1 মার্কের স্যার। একটা কোশ্চেন, স্যার। 4 মার্কের একটা কোশ্চেন, হ্যালো। 10 মার্কের একটা কোশ্চেন, ইকুয়াল টু 15 মার্ক কমন পেলে হলো। কিন্তু তোমাকে ভাই জানতে হবে। এই মাইক্রোফোন কে অন করলা? অফ করে দাও। হ্যাঁ নিশান, কি বলতেছো বলো, হাত স্যার উঠাইছো কেন? বলতেছি, লোটা স্ক্রিন মানে স্ক্রিনটা একটু লো করেন, মানে এটা বেশি বড় হয়ে গেছে, টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি না। না নাকি না আমার প্রবলেম বুঝছি না আসলে। না, এটা আমার সমস্যা না, তোমার মোবাইল ফোনের সমস্যা। তুমি একটু জুম জুম আউট করে ফেলো। হ্যাঁ, তুমি একটু জুম ছোট করো, তাহলে দেখবা যে ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তোমাদের বাকিদের সমস্যা আছে স্ক্রিন, আমি কিন্তু নিজেও ক্লাস না না দেখতেছি। ভাই, না স্ক্রিনে ডাবল ট্যাপ ঠিক করেন আছে। না, ওই যে তাহলে ঠিক হয়ে ওর যাবে। ওর হচ্ছে ওই জুম আউট বেশি করে ফেলছে, মানে ওই জুম বেশি করে ফেলছে। তুমি একটু তোমার মোবাইল স্ক্রিন ধরে একটু নিচে মানে স্ক্রলিং মানে করো, চাপ দাও, তাহলে দেখবা ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের স্ক্রিন ঠিক আছে, তুমি একটু তোমার স্ক্রিনটা ঠিক করে দাও। ঠিক আছে, আর এইভাবে না হলে পরে লেখা ছোট দেখা যাবে। আর এটা পারফেক্ট ওয়ে, এভাবেই বা যারা স্ক্রিন শো করে ক্লাস নেয় তারা এভাবেই নেয়, স্পেশালি ইংলিশ মজার রফিক স্যারের ক্লাসটা এভাবেই হয়। ঠিক আছে, এটা অনেক কষ্ট করে আমি এই সেট আপটা করছি, সুতরাং এটা ঠিক আছে, টেনশন নিও না। তো যেটা বলছিলাম তুমি একটু দেখো, ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম যে এই অধ্যায় থেকে তোমরা নিশ্চিত 15 মার্কের কোশ্চেন কমন পাবা, নিশ্চিত। তাহলে এগুলো ভাই একটু মনোযোগ দাও। 10 মার্কের কোশ্চেন লেখা লাগবে, 4 মার্কের কোশ্চেন লেখা লাগবে, 1 মার্কের তো সংক্ষেপে উত্তর দিবা, আরো বেশি আসতে পারে 1 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, তো অনেকগুলো কথা বললাম, হ্যাঁ যেহেতু প্রথম ক্লাস, এক্সট্রা এক্সট্রা অনেকগুলো কথা বললাম। এখন আসো আমি বুঝাই দিতেছি। এই যে এখানে ফাইন্যান্সের কনসেপ্ট আছে, পুরো জায়গাটা ফাইন্যান্স কি বকবকানি আছে। তো এই পিডিএফ দিয়েছি, আমি বকবকানি দেবো না, আমি তোমাদের এখন বাস্তবতাতে নিয়ে আসবো। আসো, বলো, টাকা ছাড়া চলতে পারবা? উত্তর দাও, পারবা? না ভাইয়া। মানি, এই টাকা ছাড়া কেউ চলতে পারবে, কোনো কিছু হবে সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। তার মানে এই টাকাটা ম্যানেজ করার যে কলা কৌশল, সেটাই মূলত ফাইন্যান্স। এখন ম্যানেজ করা মানে কি? টাকা ম্যানেজ মানে মানি ম্যানেজমেন্ট অথবা টাকা ব্যবস্থাপনা। এটা মানে কি? এর মানেটা হলো, তুমি দেখো, তোমার উদাহরণ দিতেছি ব্যক্তিগতভাবে, তুমি কি টাকা ছাড়া চলতে পারবা? পারবা না। তুমি মেসে আছো, মনে করো তুমি মেসে আছো, তোমার মেসের খরচ আছে না? এই মেস খরচ তোমাকে চালাতে হবে। তাহলে প্রত্যেক মাসে তোমার 5,000 টাকা করে যায়। তাহলে এই টাকাটা বলো তো কিভাবে মানে তোমার কাছে টাকা নাই, তাহলে তুমি কি করো? বা নর্মালি তোমার টাকা দরকার মেসে থাকার জন্য, তো তুমি টাকাটা কি করো? টাকাটা কিন্তু সংগ্রহ করো। টাকাটা সংগ্রহ করো কার কাছ থেকে? কারো না কারো কাছ থেকে, স্পেশালি কার কাছ থেকে? পরিবার। অথবা তুমি কোনো না কোনো ভাবে ইনকাম করো। এক কথায় কি, কোনো না কোনো জায়গা থেকে তুমি টাকাটা আর্ন করো, তোমাকে করতেই হচ্ছে কোনো না কোনো ভাবে, কারণ তোমাকে চলতে হচ্ছে। তাহলে ফাইন্যান্সের আসলে কনসেপ্টটা এইটা, যে টাকা ব্যবস্থাপনা কেন তোমার নিজের জন্য বা তোমার আরো উদ্দেশ্য আছে। দেখো
তুমি ম্যাথে কেন আছো? পড়াশোনা করার জন্য আছো। পড়াশোনা করে কি করবা? চাকরি করবা, ঠিক আছে, দুনিয়ায় ভালোভাবে থাকবা। একটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমরা কিন্তু মেইন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আরো ছোট ছোট উদ্দেশ্য পালন করতেছি বা ছোট ছোট উদ্দেশ্য হাসিল করতেছি। তো এইখানে দেখো, তুমি টাকা ছাড়া চলতে পারতেছো না। এজ এ রেজাল্ট তুমি টাকা তোমার পরিবার থেকে নিতেছো এবং একই সঙ্গে কোনো না কোনো জায়গা থেকে ইনকাম করে টাকাটা সংগ্রহ করতেছো। এরপর সেই টাকাটা কি করতেছো বলো তো? তোমার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করার জন্য বিভিন্ন জায়গায় কি করতেছো? ব্যয় করতেছো অথবা খরচ করতেছো, ঠিক আছে? তো তুমি টাকা সংগ্রহ করে সেইটা কি করো? ব্যয় করো। তোমার এই জায়গাতে আহামরি উদ্দেশ্য বলতে ভালোভাবে থাকা, এ প্লাস পাওয়া এবং পরবর্তীতে চাকরি বাকরি করা, তাই না? কিন্তু বিষয়টা, একটা বিষয় খেয়াল করে দেখো, তোমরা অনেকেই তোমরা অনেকেই আছো যে টাকা পরিবার থেকে নিতেছো। 5,000 টাকা নিছো, 4,000 টাকা প্রতিষ্ঠান মানে নিজের খরচ করছো, আর 1,000 টাকা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করছো, যেই জায়গা থেকে এক্সট্রা টাকা আসতেছে। মানে 1,000 টাকা দিয়ে 500 টাকা তুমি ইনকাম করতেছো, মানে বাড়াচ্ছ। মূলত এইটাই হলো ফাইন্যান্স। মূলত এই জিনিসটাই হলো ফাইন্যান্স বা ফিনান্স। মানে মূল যেটা বিষয়, টাকার বাচ্চা বের করা। আমার দুলা ভাই বলতো এটা, ঠিক আছে? আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তো আমার দুলা ভাই সবজির দোকান করে, তো বলে যে চল টাকার বাচ্চা বের করবো আজকে। তারপর কি আমরা কি, হ্যাঁ আমরা কি করি, আমরা তখন তো 2009-এর কথা বলতেছি, 9-10-এর কথা বলতেছি, সম্ভবত 2,000 3,000 টাকা নিয়ে আমরা হলো বাজারে আসতাম, বাজারে এসে কাঁচামাল কিনতাম, কিনে সারা দিন রাত প্রায় 12টা পর্যন্ত কেনা বেচা করতাম, করে দু ভাই আবার বাড়িতে যাইতাম। তো প্রায় দেখতাম আমরা 6,000 টাকার মতো বিক্রি করে ফেলছি। তাহলে দেখো, বাসা থেকে টাকা নিয়ে আসলাম 2,000, কিন্তু আমরা রাত্রের দিকে যখন বাসায় যাই 6,000 টাকা আমরা সঙ্গে করে নিয়ে যাই। তাহলে এখানে টাকার বাচ্চা বের হলো কত? 4,000 টাকা। এটাই ফাইন্যান্স রে ভাই, এটাই ফাইন্যান্স। ক্লিয়ার কনসেপ্ট? নর্মাল ভাবে কেউ যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে, এটাই ফাইন্যান্স ভাই, আমরা অলরেডি ফাইন্যান্সের কাজ করে আসতেছি। যেরকম অ্যাকাউন্টিং ছাড়া কোনো কিছু সম্ভব না, এই ফাইন্যান্স ছাড়াও কোনো কিছু সম্ভব না। বোঝা গেল? তুমি তোমার প্রয়োজনে কোনো না কোনো জায়গা থেকে যখন টাকা সংগ্রহ করতেছো এবং সেই টাকাটা কোনো কোনো না জায়গায় ইনভেস্ট করতেছো, খরচ করতেছো, অনেক সময় তোমার ব্যক্তিগত দিক থেকে সেই খরচের ফলে তুমি কোনো উপরি পাওনা অর্জন করতেছো না, কিন্তু অনেক সময় তুমি কি করতেছো? উপরি পাওনা অর্জন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছ। এই জিনিসটাই ফাইন্যান্স ভাই। তার মানে কি, ফাইন্যান্স তোমরা সবাই জানো। এবার কি জানো বলো? জানো? বুঝলা তো ফাইন্যান্স? একটু রেসপন্স করো। বোঝা গেল? কনসেপ্ট দিতে পারবা তো? ভাইয়া বুঝেছি। হ্যাঁ, ঠিক যে আছে। পারা যাবে। হ্যাঁ, তার মানে হ্যাঁ ভাইয়া। ব্যক্তি ব্যক্তি জীবনে দেখো, ব্যক্তি জীবনে আমরা চলার জন্য যেমনে হোক, যেভাবে টাকা সংগ্রহ করতেছি এবং কোনো না কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতেছি বা ব্যয় করতেছি। ব্যয় করা মানে কিন্তু ইনভেস্ট করা, ঠিক আছে? কিন্তু ইনভেস্ট করা বলতে আমরা ওই জিনিসটাকে বুঝবো যে জায়গা থেকে রিটার্ন আসবে, ঠিক আছে? ইনভেস্ট আমরা ওই জিনিসটাকে বলবো যে তোমার কাছে হলো 5,000 টাকা আছে, ঠিক আছে? ওর মধ্যে থেকে তুমি 4,000 টাকা খরচ করছো, আর 1,000 টাকা কোনো না কোনো জায়গায় কি করছো? ওটাও ব্যয় করছো। মানে এখানে 5,000-এর ভিতর 4,000 টাকা তুমি নিজের ম্যাচ বাবদ খরচ করছো, আর 1,000 টাকা অন্য কোনো একটা ইনভেস্টমেন্ট বা কোনো একটা প্রজেক্টে দিয়েছো বা ব্যবসাতে দিয়েছো। যেমন অনেকে ফ্রিল্যান্সিং বা কোর্সে দিতেছো। তারপরে হচ্ছে এই যে স্পেশালি মেয়েরা, হ্যাঁ ওরা ওই যে সেলাই, তারপরে হচ্ছে বুটিং, তারপর আরো কি জানি কি জানি এগুলো নকশা করে, তারপরে হচ্ছে জন্ম নিবন্ধনে হচ্ছে কি জানি বলে যে কেক তৈরি করে। তাহলে দেখো, বাসা থেকে নিল 5,000 টাকা, 4,000 টাকা ম্যাচে খরচ করলো, আর 1,000 টাকা এমন জায়গায় দিছে, সেই জায়গা থেকে রিটার্ন আসতেছে। তাহলে টাকা তুমি ব্যয় করলা, দুইটাই কিন্তু ব্যয়। দেখো, 4,000 টাকাও তুমি ব্যয় করছো, 1,000 টাকাও তুমি ব্যয় করছো, কিন্তু একটা থেকে কি আসতেছে? রিটার্ন আসতেছে, আর একটা থেকে কি? জিরো রিটার্ন। তাহলে যে জায়গা থেকে রিটার্ন আসতেছে ওটাকেই মূলত আমরা কি বলবো? ইনভেস্টমেন্ট বলবো। বোঝা গেল? তাহলে ফাইন্যান্স মানে হলো, আসলে ফাইন্যান্সের আসলে যদি তোমরা এই যে কি বলা হচ্ছে বাংলা যে অর্থটা, হ্যাঁ ফাইন্যান্স মানে কিন্তু অর্থায়ন। এই যে দেখো, অর্থায়ন, ঠিক আছে? এর মানে হলো অর্থ, এই আনায়ন, তার মানে কি? অর্থ নিয়ে আসা, হ্যাঁ অর্থ সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা। ফাইন্যান্স মানেই আসলে এইটা, ঠিক আছে? ফাইন্যান্স মানেই কিন্তু এইটা।
তো এটা সংকীর্ণ অর্থ ফাইন্যান্সের সংজ্ঞা। আর ফাইন্যান্স আমরা পুঙ্খানুভাবে ফাইন্যান্স আমরা ওইটাকে বলবো যে তুমি অর্থ নিয়ে আসলা, 10,000 টাকা অর্থ নিয়ে আসলা, সেই অর্থটা এমন কোন জায়গায় ইনভেস্ট করলা, ঠিক আছে, ইনভেস্ট করলা এমন জায়গায় যে জায়গা থেকে তোমার রিটার্ন আসবে। মনে করো 1,000 টাকা রিটার্ন আসতেছে, ঠিক আছে, এই রিটার্ন আসবে, তাহলে এটাকেই মূলত আমরা ফাইন্যান্স বলবো। অল দিস ফাংশন ইজ কল্ড ফাইন্যান্স। এর সমষ্টিকে আমরা কি বলবো? ফাইন্যান্স বলবো। এখন কথা হলো, এখন তো তুমি 10,000 টাকা সংগ্রহ করলা তোমার বাড়ি থেকে, তোমার আব্বুর কাছ থেকে। মনে করো তোমার আব্বুর কাছে টাকা নাই, মনে করো তোমার আব্বুর কাছ থেকে টাকা নাই, তুমি একটা বিজনেস দিবা যার মূলধন হবে 10,000 টাকা, ঠিক আছে। এখন তোমার কাছে আছে 5,000 টাকা, তোমার এটা নিজস্ব ইনভেস্টমেন্ট, তাহলে তুমি সেটা তো নিয়ে আসলা। আর বাকি 5,000 কি করবা? বাকি 5,000 তোমার আব্বুর কাছে চাইলা, পাইলা না। তোমার আব্বুর কাছে চাইলে পাইলা না, তোমার আম্মু ভাই অন্য অন্য সবার কাছে চাইলে পাইলা না। তাহলে যদি না পাও তাহলে কি করবা? কোনো না কোনো জায়গা থেকে ধার নেওয়ার চেষ্টা করবা, বা আমরা করি, বিষয়টা এমন না? তাহলে দেখো, এই ধার বা টাকাটা, এই 5,000 টাকাটা আমরা দুভাবে নিতে পারি। কোন এক বন্ধুর কাছ থেকে নিলাম 3,000 টাকা, মনে করো কোন এক বন্ধুর কাছ থেকে নিলাম, এবং তাকে বললাম যে দোস্ত তুইও আমার পার্টনার, আমি একাই পারবো না, তুই আয়, তুই 3,000 দে তাহলেই হবে। বা ওকে আমরা 5,000 দিতে বলছো, দেয়নি, 3,000 দিচ্ছে, আচ্ছা তুইও পার্টনার। তাহলে দেখো, তোমার বন্ধু 3,000 দিল, এখন আরো তো 2,000 টাকা শর্ট। এখন তোমরা কোনো না কোনো ভাই বেড়াদারের কাছ থেকে বাকি হচ্ছে 3,000 টাকা সংগ্রহ করলাম। মনে করো বাকি 3,000 টাকা অন্য কোনো ভাই বেড়াদারের কাছ থেকে সংগ্রহ, সরি, 2,000 টাকা সংগ্রহ করলাম। তাহলে টোটাল কি তোমার 10,000 টাকা হলো, তুমি ব্যবসাটা শুরু করলা। তাহলে এই জায়গায় দেখো, তোমার যে বন্ধু এবং তুমি যে 5,000 টাকা, টোটাল 8,000 টাকা যে ইনভেস্ট করলো, 8,000 টাকা, এটা তোমাদের হচ্ছে কি ক্যাপিটাল। এই জিনিসটাকে কি বলবো? আমরা ক্যাপিটাল বলবো। আর এই যে 2,000 টাকা, এটাকেই মূলত আমরা কি বলবো? লায়াবিলিটিস বলবো। এই টোটাল 10,000 টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি 10,000 টাকা দিয়ে ব্যবসা করছো এবং এখানে তুমি হলো লাভ করছো, মনে করো লাভ করছো হলো 2,000 টাকা। তো এখন এই 2,000 টাকা বলো তো, নিজে একাই তুমি খেয়ে ফেলবা বা একাই তুমি নিবা? বলো, একাই নিবা? তোমার বন্ধু মানবে? তারপরে যে তোমাকে 2,000 টাকা ধার দিছে সে মানবে যে আমার টাকা দিয়ে তুমি 2,000 টাকা নিয়ে লাভ করলা, আমারে দিবা না? তো এই কারণেই আমরা এই যে যার কাছ থেকে টাকা নেই, মালিক হিসাবে, মালিকানা সত্ত্ব হিসাবে হোক আর ঋণ হিসাবে হোক, যেগুলো আমরা অ্যাকাউন্টিং এ পড়ছি, লাইবিলিটিস ওনার সিকিউরিটি পাশে যেগুলা, সেগুলাই মূলত ফাইন্যান্সিং এর এক একটা উৎস বা এক একটা বিষয়াদি, ঠিক আছে। তাহলে এই জায়গায় দেখো, তোমার বন্ধু তো মাংনা মাংনা টাকা দিবে না, সে বলল ঠিক আছে আমি তোরা টাকা দেবো, কিন্তু আমার 10% সুদ দিতে হবে। তার মানে কি 1 বছরে 200 টাকা আমাকে দিতে হবে। তাহলে এই যে দেখো, আমরা অর্থ আনয়ন করব ফাইন্যান্সের ভাষায়, তাই না? তো অর্থ যখন আমরা আনয়ন করব, এর এগেইনস্টে আমরা কাউকে কিছু টাকা দেব না, ওইটাকে অর্থায়ন আবার বলা যাবে না। অর্থাৎ তুমি তোমার আব্বুর কাছ থেকে টাকা নিলা, তুমি তোমার আব্বুর কাছ থেকে টাকা নিলা, বাবার কাছ থেকে টাকা নিলা, তাকে পরবর্তীতে কিছু তুমি দিলা না, অথচ তুমি লাভটা পুরোটাই ভোগ করলা, ওইটাকে আমরা অর্থায়ন বলবো না। অর্থায়ন করতে গেলে, অর্থ আনতে গেলে ওর পিছনে তোমার ব্যয় হবে, মাস্ট, ব্যয় থাকবেই, নিশ্চিত। তাহলে এই যে তোমার অর্থ আনয়ন করতে গেলে ব্যয় হচ্ছে, যখন তুমি ঋণ বাবদ মানুষের কাছ থেকে টাকা নিবা, তখন যে এই যে 2,000 টাকা তুমি মানুষকে পরিশোধ করতেছো, কনসেপ্ট কিন্তু দিতেছি, এটাকে মূলত সুদ বলা হবে। আর এই যে তুমি এবং হচ্ছে তোমার বন্ধু 8,000 টাকা দিয়েছো, এর এগেনস্টে তোমরা লাভ থেকে, মনে করো হচ্ছে 2,000-এর ভিতর থেকে তোমরা 1,000 টাকা নিলা, এই 1,000 টাকা মূলত প্রতিষ্ঠানের লভ্যাংশ হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের এটা ব্যয় হবে। তাহলে দেখো, তোমরা 8,000 টাকা দিছো এবং এই 8,000 টাকা বাবদ লাভ থেকে 1,000 টাকা নিছো, এটাকে বলা হবে প্রতিষ্ঠানের ব্যয়, অর্থাৎ প্রতিষ্ঠান তোমাদের লভ্যাংশ দিছে এজ এ মালিক হিসেবে। আর এই যে 200 টাকা, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, যেটা সুদ হিসেবে ঋণ হোল্ডারকে দিয়েছে। তাহলে এখানে দেখো, এই যে 1,000 টাকা, এই যে হলো 20,000 টাকা, 200 টাকা, 1,200 টাকা, 1,200 টাকা যে কি করলো, লাভের অংশ থেকে অন্য কাউকে ভাগ দিল ব্যবসা প্রতিষ্ঠান। এটাই মূলত ব্যবসা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিং কস্ট। তাহলে অর্থায়ন, অর্থ আনা, অর্থ সংগ্রহ করা, অর্থ আনতে গেলে, সংগ্রহ করতে গেলে তোমার ব্যয় হবে। যদি ব্যয় না হয় সেটাকে আমরা অর্থায়ন বলবো না, ঠিক আছে। আর যেহেতু ব্যয় হচ্ছে, সুতরাং আমরা ওই 10,000 টাকা এমন জায়গায় ইনভেস্ট করব
যেহেতু আমাদের অর্থ আনতে গিয়ে 1200 টাকা খরচ হবে বা হচ্ছে, এগুলোকে আমাদের কি করতে হয়, আগে থেকে নির্ণয় করতে হয়। যেহেতু আমাদের 1200 টাকা খরচ হবে বা হচ্ছে, স্বাভাবিকভাবে এই 10,000 টাকা আমাদের এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যে জায়গা থেকে এমন রিটার্ন আসবে, যেমন 2,000 টাকা রিটার্ন আসে, মিনিমাম 1200 টাকার উপরে রিটার্ন আসে। তাহলে প্রতিষ্ঠানের এখানে 800 টাকা কি হচ্ছে, সেভ হচ্ছে। এটাই ফাইন্যান্স ভাই। বুঝতে পারলাম? বোঝা গেল? কিছু বোঝা গেল? এভাবে মূলত তোমাদের একটু শিখতে হবে। তো এখানে একটা ছোট্ট সংখ্যা আছে, হ্যাঁ, এটা একটু তোমাদের পড়াই দেই, যদি ওই পিকচারটা ভালো দেখা যাচ্ছে না, তারপর আমি বলতেছি। মানে ফাইন্যান্স, দ্য সিস্টেম অর স্টাডি অফ ক্রিয়েটিং, সার্কুলেটিং অ্যান্ড ম্যানেজিং মানি। ওই যে আমি বললাম না, টাকার বাচ্চা বের করা। তাহলে আমরা দেখো 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, কিন্তু রাত্রে বেলা যখন বাড়ি যাই তখন দেখো 6,000 টাকা নিয়ে যায়, এখানে 4,000 টাকা আমরা বাচ্চা বের করেছি। অর্থাৎ মানি ক্রিয়েশন করছি, মানি সার্কুলেশন করেছি, মানি ম্যানেজ করছি। বোঝা গেল? তার মানে কি বুঝতেছো? অর্থায়ন বলতে আমরা এমন একটা শাস্ত্র, এমন একটা প্রসেস, এমন একটা কলা কৌশলকে বুঝবো, যে প্রসেস কোনো না কোনো উৎস থেকে টাকা সংগ্রহ করে এবং সেই টাকাটা থেকে মানি ক্রিয়েশন করে। এই যে বললাম মানি বৃদ্ধি করে, ওটাকেই বলা হচ্ছে মানি সার্কুলেশন করা। আরো ডিটেলস বলাবো নি, সার্কুলেশন এখানে আরো অনেক কাহিনী আছে। এখন এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে আমি তোমাদের এখনই বললাম যে আমরা 2,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে, আমরা 2,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে 6,000 টাকা নিয়ে বাসায় ফিরছি, এখানে 4,000 টাকা আমরা লাভ করছি। দেখো, সারাদিন যে আমরা ব্যবসা করছি, বিভিন্ন ব্যয় দিছি, হ্যাঁ, ভাড়া দিছি, লাইট বিল দিছি, নিজেরা খাইছি, তাহলে আরো টাকা মায়ের গেছে, হিসাব ক্যালকুলেশন করতে ভুল হয়েছে। তাহলে এই জায়গায় একটা বিষয় খেয়াল করো, 2,000 টাকা নিয়ে শুরু করছি দিনে, 6,000 টাকা নিয়ে বাড়িতে চলে গেছি। তো আমরা টাকাটার কিন্তু সঠিক হিসাব রাখছি। আমরা আমরা দেখো, মুরগির গোস্ত দিয়ে ভাত খাইছি, গরুর গোস্ত দিয়ে না খেয়ে। আমরা কেউ 12 টাকা পায়, তারে 10 টাকা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আমরা টাকাগুলো এক জায়গায় না রেখে টাকাগুলো গোছগাছ করে ভালো একটা জায়গায় সংরক্ষণ করছি, যাতে করে 50 টাকার বদলে আবার 100 টাকা যেন না যায়। তোমরা তো জানো যে টাকাগুলো একই রকম, যেমন কত টাকা, 100 টাকা, সরি, 200 টাকার মনে 1,000 টাকা একই রকম না, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, মানি সংরক্ষণ করছি না, মানি ব্যবস্থাপনা করছি না। এইটাই হলো ফাইন্যান্স। তাহলে ফাইন্যান্সের মূল কনসেপ্টটা যেটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এটাই মূলত এখানে আমি আলোচনা করছি। ঠিক আছে, এই যে অর্থ আনয়ন করা, আর অর্থায়ন শব্দটা মূলত অর্থ সংগ্রহ, বিনিয়োগ, নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝাবে। তাহলে মূল যেটা ভাষা আমাদের, এই যে এলজে গিটম্যান, তার বই মূলত আমাদের পড়ানো হয় ইউনিভার্সিটি গুলোতে। তো উনি বলছে ফাইন্যান্স ক্যান বি ডিফাইন্স অ্যাজ দ্য আর্টস অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তার মানে হলো ফাইন্যান্স হলো টাকা ব্যবস্থাপনার কলা এবং বিজ্ঞান। বিজ্ঞান বলতে বিশেষ একটা জ্ঞান, আর কলা বলতে যেটা প্রয়োগ করা যায়। তাহলে কলা বলতে কি, মানবিক বলতে আসলে প্রয়োগ করার মতো কোনো জ্ঞান, আর সায়েন্স বলতে তো বিশেষ জ্ঞান। তাহলে ফাইন্যান্স হচ্ছে এমন কলা এবং বিজ্ঞান, বা এমন একটা কলা কৌশল বা সায়েন্টিফিক মেথড, যেটা কিনা বাস্তবে প্রয়োগ করা যায় মানি ম্যানেজ করতে, অর্থ ব্যবস্থাপনা করতে। আর অর্থ ব্যবস্থাপনা মানেই পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নিয়ন্ত্রণ। হ্যাঁ, ওই জিনিসই, ওটা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে। আর ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে এখানে অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে অর্থ সংগ্রহ করা, অর্থ যথাযথভাবে কি করা, বিনিয়োগ করা, সেটা সংরক্ষণ করা, এটার আগমন নিগমন কি করা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, এর মাধ্যমে অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সামষ্টিক কার্যবলীকে আমরা কি বলবো, ফাইন্যান্স বলবো। বোঝা গেল? আমরা তো ওটাই চেষ্টা করি। বোঝা গেছে? তো এটাই হলো ফাইন্যান্স। আর ওই ফাইন্যান্সের কাজটা যখন ব্যবসার সঙ্গে সম্পর্কিত হয় বা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হয়, সেটাকেই বলা হচ্ছে বিজনেস ফাইন্যান্স। এই কনসেপ্টটা, এগুলো কিন্তু তোমাদের 4 মার্কের কোশ্চেনে আসে, এমনি এমনি দেয়নি এগুলা। তাহলে দেখো, আমরা ফাইন্যান্সের একটা নর্মাল কনসেপ্ট নিলাম, যে অর্থ সংগ্রহ করা, বিনিয়োগ করা, সেটা সংরক্ষণ করা এবং সেটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, এর সামষ্টিক কার্যবলীকে আমরা ফাইন্যান্স বলবো। আর ওই কার্যক্রমগুলো যখন ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য
ফাইন্যান্সের কাজটা যখন ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য করা হবে সেটাকে আমরা কি বলবো, ব্যবসায় অর্থায়ন। এখন তোমরাই বলো ব্যবসার উদ্দেশ্য কয়টা, বা ব্যবসার উদ্দেশ্য কি, ব্যবসা তুমি কেন করো? যেমন ওই যে দেখো, আমি যখন কাঁচামালের ব্যবসা করতাম কেন করতাম? মানি ক্রিয়েশনের জন্য, মুনাফা অর্জনের জন্য। তাহলে ব্যবসার আসলে প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তাহলে এখন একটা বিষয় দেখো, আমরা 2,000 টাকা নিয়ে এসে 6,000 টাকা নিয়ে বাড়ি ফিরি, এখানে 4,000 টাকা লাভ করি, যেটা দিয়ে খুব দিব্যি চলতাম। ঠিক আছে, ওই সময় দিব্যি চলতাম। স্টিল এখনো আমার দুলা ভাই এখনো ওটা করতেছে, আমি তো পড়াশোনা করতেছি। ঠিক আছে, এখন কথা হলো দেখো, আমাদের বাস্তবতা থেকে উদাহরণ দিতেছি। দেখো, প্রচুর কষ্ট এই কাজটাতে, কিনে নিয়ে আসা আবার বিক্রি করা। তো সারা জীবন একদম মরে যাওয়ার আগ পর্যন্ত কি এগুলোই করতে যাবো আমরা? অবশ্যই আমরা কি করতে যাবো, বা আমাদের প্ল্যান কিন্তু অমনই যে বড় একটা বিজনেস দিব। তো বড় বিজনেস দিতে কি দরকার? টাকা দরকার, ক্যাপিটাল দরকার। বড় বিজনেস দিতে তোমার ক্যাপিটাল দরকার, যেটাকে আমরা ওনার সিকিউরিটি বলি। তাহলে ওনার সিকিউরিটি আমাদের কত? 2,000। এই 2,000 টাকা দিয়ে আমরা কি বড় ব্যবসা দিতে পারবো? পারবো না। অথচ 4,000 টাকা কিন্তু ঠিকই লাভ হচ্ছে, যে লাভ দিয়ে দিব্যি চলতেছি আমরা। তো স্বাভাবিকভাবে ব্যবসার আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু বাস্তবিক অর্থে এর পিছনে আলটিমেট একটা গোল থাকে। সেটা কি জানো? এই 2,000 টাকার মূল্য বৃদ্ধি করা। এই 2,000 টাকার মূল্য বৃদ্ধি করা অর্থাৎ ক্যাপিটাল বৃদ্ধি করা। তাহলে মনে করো আমাদের এখন ক্যাপিটাল আছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা যদি আমাদের হাতে থাকে, আমরা স্বাভাবিকভাবে এই দোকান শিফট করে আমরা বড় দোকান দিতে পারবো। অথবা আমাদের কাছে যদি 10,00,000 টাকা আমরা যদি করতে পারি, এই 2,00,000 টাকাকে জমাই জমিয়ে অথবা কোনো না কোনো ভাবে ভ্যালুয়েশন করে যদি আমরা 10,00,000 টাকায় করতে পারি, তাহলে আমরা একটা বড় দোকান দিতে পারতেছি। মূলত এই যে বড় দোকান কেন দেবো? শান্তি মতো থাকবো, আমার ওয়েলথ বাড়াবো, ওয়েলথ ক্রিয়েশন। তাহলে এটাই হচ্ছে কি ব্যবসার আলটিমেট গোল, যেটা আমরা পরবর্তীতে পড়বো। অর্থাৎ অর্থায়নের লক্ষ্য আছে, অর্থায়নের দুইটা লক্ষ্য আছে, মুনাফা অর্জন করা এবং সম্পদ অর্জন করা, যেটাকে আমরা অর্থায়নের ভাষায় বলবো প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর অপরদিকে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে মুনাফা বৃদ্ধি করা, আর অপরদিকে হচ্ছে কি সম্পদ বৃদ্ধি করা। তো ফাইন্যান্সের যেটা উদ্দেশ্য, ব্যবসারও সেম উদ্দেশ্য, প্রতিষ্ঠানেরও এই সেম উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ওই দুইটা, ব্যবসার উদ্দেশ্য হইলো দুইটা, ওই আমাদের ফাইন্যান্সেরও দুইটা উদ্দেশ্য। ঠিক আছে, তো এই উদ্দেশ্য অর্জনের জন্য ঠিক যেমন ওই যে আমি বললাম, তোমরা ম্যাচে আসো, ম্যাচে 5,000 টাকা খরচ করতেছো, এর পিছনে তো আলটিমেট একটা গোল আছে। সেটা কি? তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করা, এরপর তুমি জব করবা। এখন জব কেন করবা? দিন শেষে আসলে ওয়েলথ ক্রিয়েশন করা, দেখো বড় লোক হওয়া। দিন শেষে এটাই দেখো, সবারই কি আলটিমেট লক্ষ্য কি বড় লোক হওয়া। ঠিক আছে, তো এই মূল লক্ষ্য কিন্তু বড় লোক হওয়া। কিন্তু পড়াশোনা তো করতেছো, যেটার জন্য 5,000 টাকা ব্যয় করতেছো, সেটা তো চলতেছে, সার্টিফিকেট তো আর্ন হচ্ছে, ব্যবসা তো করতেছো, চাকরি তো করতেছো। কিন্তু দিন শেষে আমাদের কিন্তু আর একটা হাইডেড গোল থাকে, বড় লক্ষ্য থাকে, সেটা ওয়েলথ ক্রিয়েশন করা। আর বাকিটা নর্মালি চললেই হলো। তো ঠিক অনুরূপ ভাবে এই ব্যবসার ক্ষেত্রেও যেমন দুইটা উদ্দেশ্য জড়িত, ফাইন্যান্সের ক্ষেত্রেও দুইটা উদ্দেশ্য জড়িত, যেটা থেকে 100% কোশ্চেন আসে, সেটা আমরা পরে পড়বো। তো এখানে আমি ব্যবসার অর্থায়নটার একটু মানে তোমাদের ধারণা দিলাম। হ্যাঁ, তো এখানে পড়াইতে গেলে অনেকগুলো বিষয় আমি পড়াইতে পারবো। এখানে লাল যে ওয়ার্ড গুলো আছে না, এখানে যে যে ওয়ার্ড গুলো আমি তোমাদের এখানে আইডেন্টিফাই করছি, এগুলো নিয়ে ব্যাখ্যা দিতে পারবো, এগুলো নিয়েও হিউজ কথা বলা যাবে। তাহলে ব্যবসায় অর্থায়ন বলতে আমরা বুঝবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী ও নগদ অর্থের পরিকল্পনা করা, অর্থ সংগ্রহ করা, অর্থ সংগৃহীত অর্থের সদ্ব্যবহার করা, মুনাফা বন্টন করা, অর্থের সমন্বয় করা, সংরক্ষণ নিয়ন্ত্রণ করা, সবকিছু সমষ্টিকে আমরা ব্যবসা অর্থায়ন বলবো। মানে যে অর্থায়নের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান প্লাস ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য জড়িত। আর আমরা তো জানি অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করা, অর্থটা বিনিয়োগ করা, সেই অর্থটা সংরক্ষণ করা এবং সেই অর্থটা থেকে কি করা, মুনাফা বন্টন করে দেওয়া, সেটাই মূলত অর্থায়ন। তার মানে দিন শেষে দেখো, ব্যবসার সঙ্গে যখন অর্থায়ন জড়িত হবে সেটাকে আমরা অর্থায়ন মানে ব্যবসায়িক অর্থায়ন বলবো। এখানে দেখো, আমরা অর্থায়ন কেন করব ব্যবসার ক্ষেত্রে? স্থায়ী এবং নগদ অর্থের জন্য। এজন্য আমাদের কি করতে হবে? অর্থের পরিকল্পনা করতে হবে। অর্থের পরিকল্পনা আবার কি? অর্থের পরিকল্পনা হচ্ছে তোমার কতগুলো টাকা দরকার। দেখছো, অর্থের পরিকল্পনা বলতে তোমার কতগুলো টাকা দরকার, কোন উৎস থেকে তুমি টাকা সংগ্রহ করবা, কে কম মানে কোন সোর্স থেকে টাকা মানে নিলে, সংগ্রহ করলে তোমার ব্যয় কম হবে, মানে সুদ কম। মানে বিষয়টা হলো এমন, এগুলাই এগুলাই ফাইন্যান্সের বিষয়। তোমার 10,000 টাকা দরকার, ঠিক আছে, তুমি যদি আমার কাছ থেকে ধার নাও,
আমি তোমার কাছ থেকে 5% সুদ নিব, কিন্তু তুমি যদি ব্যাংক থেকে ধার নাও 10% তোমাকে সুদ দিতে হবে। মানে তুমি আমার কাছ থেকে নিলে তোমাকে তোমাকে আমাকে 500 টাকা দিতে হবে, তুমি যদি ব্যাংক থেকে টাকাটা নাও তোমাকে 1000 টাকা দিতে হবে। তাহলে তুমি কোথা থেকে নিবা? আমার কাছ থেকে নিবা। এটাই মূলত কি পরিকল্পনার একটা পার্ট, একটা টেক্স, একটা কর্মসূচি। বোঝা যাচ্ছে? আমরা অর্থের পরিকল্পনা করব ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ী এবং নগদ সম্পদের জন্য। স্থায়ী সম্পদ দিয়ে কি করা হবে? হিউজ কথা বলতে পারবো। স্থায়ী সম্পদ দিয়ে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা নিব, মুনাফা অর্জনের জন্য যে যে কাজগুলো দরকার সেগুলো আমরা করব। আর নগদ অর্থ দিয়ে কি করব? ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করব। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার অ্যাসেটের দুইটা পার্ট থাকে না, অ্যাসেট একটা স্থায়ী পার্ট আর একটা হচ্ছে কি কারেন্ট লাইফ, সরি কারেন্ট পার্ট, চলতি পার্ট। তাহলে স্থায়ী সম্পদ হচ্ছে ওই জিনিস যে জিনিসটা ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে সুবিধা দেয়, যে জিনিসটা মুনাফা অর্জনে সহায়তা করে, সেটাকে আমরা স্থায়ী সম্পদ বলবো। আর অপরদিকে যেটা নগদ টাকা, কারেন্ট, যেটা চলতি সম্পদ, যেটা এটা মূলত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সক্রিয় চালু রাখার জন্য হেল্প করে, মুনাফা অর্জনে হেল্প করে না। মুনাফা অর্জনে হেল্প করে কি? স্থায়ী সম্পদ। ইউনিভার্সিটিতে এভাবে কোশ্চেন করা দরকার, করে না স্যাররা, তোমরাও জানো না এগুলা। দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান যে স্থায়ী সম্পদ থাকে, মুনাফা অর্জনে সাহায্য করে ওইটা। আর স্থায়ী সম্পদের পিছনে যে টাকাটা আমরা ব্যয় করি ওটাকে আমরা কি বলি জানো? মূলধন জাতীয় ব্যয়। ওটাকে আমরা বলবো কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বোঝা যাচ্ছে? আর এই যে নগদ সম্পদ, এটাকে আমরা বলি কি জানো? ওই যে পড়ি নেই, ওয়ার্কিং ক্যাপিটাল পড়ছি না? ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তাহলে এই নগদ টাকা এটা মূলত আমাদের কারেন্ট লাইফ, মানে কারেন্ট অ্যাসেটের অংশ, যেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। এটা মূলত ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখে, মুনাফা অর্জনে সাহায্য করে না, বরং ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে সাহায্য করে। তাহলে মুনাফা অর্জনের সহায়তা কোনটা করে? স্থায়ী সম্পদ। তাহলে এটাই মূলত বলা আছে যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য ওই যে মুনাফা অর্জন, সম্পদ সর্বাধিকরণের জন্য এই স্থায়ী নগদ অর্থের পরিকল্পনা, পরিকল্পনার মধ্যে কোথা থেকে সংগ্রহ করব, কি করব, আমাদের কতগুলো টাকা দরকার সেটা। এরপর আমরা কি করব? অর্থটা সংগ্রহ করব। সংগ্রহ করা অর্থ তুমি নিয়ে বসে থাকলে হবে না, সেটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। এখন অর্থ ব্যবহার করলা, এর সৎ ব্যবহার করলা, তোমার মুনাফা হয়েছে, দেখো মুনাফা হয়েছে 10,000 টাকা মনে করো। তো সব মুনাফায় তুমি খেয়ে ফেলবা? বলো তো, এটা কি ঠিক? যেমন আমি এই কাজটা করছি, আমি যা ইনকাম করছি খরচ করে ফেলছি, কোনো ডিপোজিট করিনি। অ্যাজ এ রেজাল্ট আজকে সাফার করতেছি। তোমাদেরকে বলবো সেভিং করিও। তাহলে আমি যেটা ইনকাম করতাম সেটা থেকে যদি 2,000 টাকা করেও যদি সেভ করে রাখতাম, তাহলে আজকে সেভ করতে এটা একটা বিগ অ্যামাউন্ট হইতো। ওই বিগ অ্যামাউন্টটা অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে আমি কি করতে পারতাম? ব্যবহার করতে পারতাম। এই যে 10,000 টাকা থেকে আমি 2,000 টাকা যে জমাবো, এটাকেই মূলত বলা হচ্ছে মুনাফা বন্টন প্রক্রিয়া। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে, অর্থ সৎ ব্যবহার করে কি করে? মানি জেনারেশন করে, মানি ক্রিয়েশন করে, মানি ক্রিয়েট করে বা মানি তৈরি করে। সেই মানিটার কি করতে হয়? সঠিক বন্টনের প্রয়োজন পড়ে, ডিস্ট্রিবিউশনের প্রয়োজন পড়ে। আর যদি তুমি সঠিক ডিস্ট্রিবিউশন না করো, ধরা খাবা। দেন অর্থের সমন্বয় করা। এখন অর্থের সমন্বয় করা বলতে কি বোঝায় জানো? ওই যে সমন্বয় মানে কি? একটা কম আছে, সরি একটা বেশি আছে সেটারে কমাতে হবে, একটা কম আছে সেটারে বাড়াতে হবে। মানে মূল যেটা বিষয়, মনে করো তোমার হাতে নগদ কম আছে, তাহলে ওটা বাড়াতে হবে। তোমার স্থায়ী সম্পদ বেশি আছে, তাহলে ওটা কমাতে হবে। এটাই মূলত অর্থের সমন্বয়। তাহলে এটা তুমি কোথা থেকে করতে পারবা, কিভাবে করতে পারবা? এটা তুমি করতে পারবা ক্যাপিটাল মার্কেট থেকে। বোঝা গেল? এটা তুমি করতে পারবা ফিনান্সিয়াল মার্কেট থেকে। তাহলে ফিনান্সিয়াল মার্কেট দু প্রকার, একটা হলো মানি মার্কেট আর একটা হলো কি ক্যাপিটাল মার্কেট। আমি পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো নি, এখানে আছে এই টপিক থেকে কোশ্চেন হয়। তাহলে অর্থায়ন যে তুমি করবা, টাকা যে সংগ্রহ করবা, সংগ্রহ করার জায়গা হলো একটা, সেটা হলো কি ফিনান্সিয়াল মার্কেট। আর ফিনান্সিয়াল মার্কেট দুইটা, একটা হলো মানি মার্কেট আর একটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। তাহলে এই মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে আমরা মূলত আমাদের অর্থ সমন্বয় করে থাকি, বা বেশি হলে আমরা কমাই ফেলি, কমাই হলে আমরা বাড়াই ফেলি। বোঝা গেল? এরপর আমরা বিভিন্ন ভাবে কি করি? অর্থগুলো সংরক্ষণ করি এবং তার সঠিক নিয়ন্ত্রণ করি। এটাকে মূলত আমরা কি বলবো? এটাকে আমরা ব্যবসায়িক ফাইন্যান্স বলবো। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল কি অনেক কিছু? এখানে বাকিটা পড়িও তোমরা। ঠিক আছে, এখানে সংখ্যা দিয়েছে, বাকিটা তোমরা পড়ে নিও। ঠিক আছে, এবার আসো, এবার আসো আরো কিছু বিষয় আছে। দেখো এগুলো বাস্তবতার সঙ্গে জিনিসটা লাগবে।
ও অর্থের সমন্বয়টা আবার বলেন। সমন্বয় মানে হলো সমান করা, সমন্বয় মানে আসলে সমান করা। বুঝতে পারছো? একটা জিনিস বেশি দেখাইছো, তাহলে ওটারে কমাবা, একটা জিনিস কম দেখাইছো ওটারে বাড়াবা। তাহলে অর্থের ক্ষেত্রে সমন্বয় আমরা কিভাবে করব? মনে করো তোমার প্রতিষ্ঠানে অর্থের পরিমাণ বেশি, তাহলে ওই অর্থটা আমরা কমায় ফেলি। মাধ্যম আছে, সেটা পরে বলবো নি। তোমার প্রতিষ্ঠানে অর্থ কম, অর্থ বাড়ায় ফেলি কিভাবে? ওই শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে। তাহলে এটা কি মূলত বলা হচ্ছে কি অর্থ সমন্বয় করা। বোঝা গেল? আচ্ছা, আসো এবার পরে আসো। এই যে এবার কাহিনী আছে, দেখো, ফাইন্যান্স মানে অর্থ সংগ্রহ করা, সেটা ইনভেস্ট করা, এবং সেটা থেকে মানি জেনারেট করা, সেটাই হলো ফাইন্যান্স। একদম সোজা কথায়। কেউ যদি তোমরা নর্মাল কেউ যদি জিজ্ঞেস করে যে ফাইন্যান্স কি রে, বা ফাইন্যান্স কি ভাই, ফাইন্যান্স হচ্ছে কোনো জায়গা থেকে টাকা সংগ্রহ করা, সেই টাকাটা এমন জায়গায় ব্যবহার করা, এবং সেখান থেকে টাকা বৃদ্ধি করা। মানে তুমি 1,000 টাকা নিয়ে কোথা থেকে নিলা, সেটা কোথাও না কোথাও ইনভেস্ট করলা, এবং সেটা থেকে পরবর্তীতে তুমি এক্সট্রা টাকা ইনকাম করলা। এখানে যে 200 টাকা তুমি বেশি ইনকাম করলা, সেটাকেই মূলত বলা হচ্ছে কি মানি জেনারেশন। হ্যাঁ, আর এই জিনিসটা যে তুমি করলা, এটা টোটালসটাকে বলা হচ্ছে কি ফাইন্যান্স। এই তো শেষ। সেম অনুরূপ ভাবে হিসাব বিজ্ঞান তোমরা একদম বইয়ের ভাষা মুখস্থ করো, হিসাব বিজ্ঞান বইয়ের ভাষা মুখস্থ করো, সবাই এটাই শিখায়। অথচ নর্মাল একটা বিষয়, যে ধরেন টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, এটা গণেন কাউকে, যে মনে করেন পকেট থেকে বের করে দাও, মানি ব্যাগ থেকে বের করে দাও 10,000 টাকা বা 100 টাকা খুচরা টাকা, মনে করো পাঁচটা 10 টাকা দিছো, ঠিক আছে? এই হলো দুইটা 100 টাকা দিয়ে দিল তার হাতে, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? তাহলে এখানে 50 টাকা, এখানে হলো আমাদের 200 টাকা, তাহলে টোটাল কত? 250 টাকা। হ্যাঁ, এটাই হিসাব বিজ্ঞান, সোজা কথা। তার মানে আমরা যে জিনিসটা গণনা করি, টাকা গণনা করি, বা টাকা রিলেটেড যে বিষয়টা গণনা করি, সেটাই হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং ওইটাই। এর বাইরে তোমরা জেনারেল কাউকে বুঝাইতে পারবা না। তাহলে এমন ভাবে শেখো যে একটা ভ্যান চালক, রিক্সাওয়ালাকেও যেন তুমি অ্যাকাউন্টিং বুঝাইতে পারো, ফাইন্যান্স বুঝাইতে পারো, এবং তার বাস্তবতার সঙ্গে মিলাই দিতে পারো। যে আপনি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করছেন, যে 100 টাকা, এটা কেমনে আপনি বুঝতে পারলেন? গুণে। হ্যাঁ, এটাই ফাইন্যান্স, সরি, এটাই অ্যাকাউন্টিং। তাহলে এই জিনিসটা যখন আমরা হিসাবের কথা সুন্দরভাবে লিখি, প্রসেসিং করি, একদম ফাইনাল স্টেটমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করি, সেটাই মূলত কি অ্যাকাউন্টিং। তো এরপর বিস্তারিত সংখ্যাগুলো আসতেছে, তো নর্মাল জেনারেল সেন্সটাকে ডেভেলপ করতে হবে। তো যেটা যেটা আমরা বলছিলাম যে ফাইন্যান্সের সেন্সটা আমরা অলমোস্ট ইনশাল্লাহ ডেভেলপ করছি। তো এখানে আমরা দেখবো এই যে আমরা টাকা সংগ্রহ করি, সেই টাকাটা ইনভেস্ট করি, সেখান থেকে মানি জেনারেট করি, এটা আসলে কি কি ভাবে করি, কোন কোন পর্যায়ে করি। ব্যক্তিগত পর্যায়ে করি, পারিবারিক পর্যায়ে করি, সরকারি পর্যায়ে করি। দেখছো কাহিনী, দেখো, করি না? ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করি, অব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করি, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে করি। খেয়াল করে দেখো এগুলা ভাই, নিজেরা দেখো যে টাকা সংগ্রহ এবং সেই টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে মানি জেনারেশন, এইটা আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যে যার প্রয়োজনার্থে আমরা এটা করে থাকি। এই জিনিসটাকে মূলত বলা আছে ফাইন্যান্সের নেশার। তাহলে ব্যক্তিগত উদ্দেশ্যে তুমি ফাইন্যান্সিং করবা তোমার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য, পারিবারিক উদ্দেশ্যে পারিবারিক সদস্যদের মঙ্গল সাধনের জন্য কি করলে, কোথা থেকে টাকা নিয়ে এসে কোথায় ইনভেস্ট করলে 2-4 টাকা পরিবারে ঢুকবে, এটা কি ফ্যামিলি ফাইন্যান্সিং। গভর্নমেন্ট, তাহলে সরকার, তাহলে সরকার তার বাৎসরিক এই যে বাজেট, এখানে আসতেছে বাজেট, তাহলে ফাইন্যান্সিং ইন গভর্নমেন্ট বা গভর্নেন্স। তাহলে সরকারি অর্থায়ন বলতে সরকার যখন বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে এবং সরকারি কাজে কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে এবং সেখান থেকে কি করে মানি জেনারেট করে, সেটাকে আমরা কি বলবো? সরকারি অর্থায়ন। আর এই সরকারি অর্থায়নের পিছনে মূল লক্ষ্য থাকে কি? সামাজিক কল্যাণ সাধন করা, ঠিক আছে? আর এই সরকারি অর্থায়ন করতে গেলে সরকারকে আগে বাজেট করতে হয়। বাজেট মানে কি জানেন? ওই তো কোথায় কত টাকা ব্যয় করবে তার রূপরেখা। তাহলে বাজেট মানে কোথায় কত টাকা আপনি ব্যয় করবেন, সেটার রূপরেখাকেই মূলত বাজেট বলা হচ্ছে। অর্থাৎ ব্যয়ের খাত আগে নির্ধারণ করা, সেটাকে আমরা বাজেট বলবো।
অথবা নির্দিষ্ট একটা টার্গেট অর্জন করার জন্য এর পূর্ববর্তী সময় যে খসড়াটা তৈরি করবো সেটাকে আমরা বাজেট বলবো। কতগুলো সংখ্যা নিবেন, যা শুধু মাথা খুলে একটু চেষ্টা করবেন। বোঝা গেছে? তো আমাদের সরকারের যে বাজেট আছে না, এই বাজেট অল টাইম ঘাটতি বাজেট। মানে আমাদের আয়ের তুলনায় ব্যয় সবসময় বেশি হয়। ওই চোর বাটপাট দিয়ে তো ভরে গেছে পুরো দেশটা, সেটা তো জানেন। তো এখানে দেখবেন আমাদের কখনো উদ্ধৃত বাজেট হয়নি। হ্যাঁ, কেউ কিছু বলবা? গেছিলাম তো। হ্যাঁ, রেজাল্ট কিছু বলবা? শোনা যাচ্ছে না তোমার কথা। গেছিলাম বলেন। এসএমএস করে বলতে পারো, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, বোঝা গেল তো? তাহলে এখানে সরকারি অর্থায়নের বিষয়টা আসতেছে, এই জায়গায় একটু পড়ানোর বিষয় আছে ভাই, এই কারণে এটা নিয়ে কথা বলতেছি, নাহলে স্কিপ করে যাইতাম। ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সরকারের অর্থ সংস্থান বা অর্থায়নের উৎস মোটামুটি ভাবে এগুলা, এই যে এগুলা সরকারের অর্থ সংগ্রহের মাধ্যম হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এই কয়েকটা। এর মধ্যে সরকারের আয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে আয়কর। এর পরবর্তীতে ভ্যাট আসতেছে, মানে এক কথা হলো সরকারের অর্থ সংগ্রহের প্রধান উৎস হচ্ছে কি ট্যাক্স। ট্যাক্সের মধ্যে দুইটা আছে, একটা হলো ইনকাম ট্যাক্স আর একটা হচ্ছে কি ভ্যাট। এগুলো আমি পরে ব্যাখ্যা দেবো, অনেক কিছু জানার আছে এখানে। এছাড়া শুল্ক আছে, আমদানি রপ্তানিতে যে শুল্কটা আছে, প্রাইস বন্ড আছে, এটা পরবর্তীতে আরো ধারণা দেবনি, সঞ্চয়পত্র আছে, হ্যাঁ ডাক বিভাগের মাধ্যমে এটা করা হচ্ছে। ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড, এই দুটো নিয়ে একটু কথা বলার আছে। দেখো, ট্রেজারি বিল একটা সরকারের যখন স্বল্প মেয়াদে টাকার প্রয়োজন পড়ে, 1 বছরের জন্য টাকার প্রয়োজন পড়ে, তখন সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে নোটটা ইস্যু করে জনসাধারণের কাছ থেকে বা অর্থনীতি থেকে যে মাধ্যমে টাকাটা সংগ্রহ করে তাকে আমরা ট্রেজারি বিল বলবো। তাহলে সরকারের যখন স্বল্প মেয়াদে টাকার প্রয়োজন পড়ে, মানে 1 বছরের জন্য টাকার প্রয়োজন পড়ে, সেই স্বল্প মেয়াদী সংকটটা নিরসন করার জন্য গভর্নমেন্ট যখন বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে অর্থনীতি থেকে যে মাধ্যম বা যে উপকরণের মাধ্যমে অর্থনীতি থেকে টাকা সংগ্রহ করে তাকে আমরা ট্রেজারি বিল বলবো। এবং সেম গভর্নমেন্ট গভর্নমেন্টের যখন দীর্ঘমেয়াদী টাকার শর্ট পড়ে বা দীর্ঘমেয়াদী সংকট পড়ে টাকার, তখন গভর্নমেন্ট সেম বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার যখন দীর্ঘমেয়াদী যে ইনস্ট্রুমেন্ট, যে উপকরণ, যে মাধ্যমে অর্থনীতি থেকে টাকা সংগ্রহ করে তাকে আমরা ট্রেজারি বন্ড বলবো। এক কথায় দীর্ঘমেয়াদী টাকা প্রয়োজন পড়লে যে মাধ্যম বা উপকরণ ব্যবহার করে টাকা সংগ্রহ করে তাকে আমরা ট্রেজারি বন্ড বলবো, আর স্বল্প মেয়াদে হলে সেটাকে আমরা ট্রেজারি বিল বলবো। ওকে, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এখন যদি আমি বলি, বলো তো আমাদের দেশের পদ্মা সেতু নিজের টাকায় তো হয়েছে, তাহলে এই পদ্মা সেতুর টাকা গভর্নমেন্ট কিসের মাধ্যমে সংগ্রহ করছে বলতে পারবা? বলো দেখি, বলো একটু দ্রুত। আমাদের এই যে বাংলাদেশ সরকার, আমরা পদ্মা সেতু তৈরি করছি নিজের অর্থায়নে, সবগুলা টাকা কি মজুদ ছিল, মানে ছিলই একদম ভান্ডারে টাকাই ছিল না, আমরা অর্থনীতি থেকে টাকা সংগ্রহ করছি। তাহলে আমাদের গভর্নমেন্ট যদি অর্থনীতি থেকে টাকা সংগ্রহ ঠিকই করে থাকে বা অবশ্যই তো করছে, তাহলে কোন মাধ্যমে এই টাকাটা সংগ্রহ করছে? এবং এর সঠিক উত্তর হবে, তোমরা থেকে কয়জন বললা? হ্যাঁ, বন্ড হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বন্ড থেকে। ঠিক আছে, বন্ড থেকে টাকাগুলো সংগ্রহ করা যাবে। এগুলা স্কিপ করে যান স্যার, পারা যাবে। হ্যাঁ, এগুলা পারা যাবে, তোমরা বলো যে পারা যাবে, কিন্তু বাস্তবতায় এগুলাই স্কিপ করতে 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 শেষ পর্যন্ত ফাইনালে আসো। আমি প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে বলছি যে আমি চাইলে ম্যাথ করাতে পারতাম, কিন্তু ম্যাথ করাবো না। কারণ কারণ পরবর্তীতে এই ম্যাথ কেন করতেছি, কি কারণে করতেছি, এই কনসেপ্টই তোমাদের মাথার মধ্যে থাকবে না। এজ এ রেজাল্ট ওই এই পড়লা, পরে দেখবে ভুলে যাবা। তো সুতরাং বেসিক কনসেপ্ট যদি মাথার ভিতরে না থাকে, তুমি ফাইন্যান্স মাথায় রাখতে পারবা না। তো তোমাদের তো পিডিএফ দিয়েছি, পড়বা, যা শুধু যে অংশটুকু বুঝে দেওয়া দরকার, অনেকেই বোঝে না, তাদের জন্য এই অংশটুকু আমি ঝালাই করে দিলাম। 3টা বেসিক ক্লাস হবে, টেনশন করার দরকার নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। 3টা বেসিক ক্লাস হবে, এই বেসিক ক্লাসগুলা যাদের প্রয়োজন আছে তারা করবা, আর যাদের প্রয়োজন নাই তারা করবা না, ম্যাথের জন্য ওয়েট করো। ওকে, এখানে ব্যবসার অর্থায়ন, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। ব্যবসার অর্থায়নের প্রকারভেদ, মেয়াদের ভিত্তিতে ব্যবসা অর্থায়ন মূলত 3 প্রকার, এবং এই 3টা অধ্যায়। এই থিওরি এমনি এমনি পড়াচ্ছি না ভাই, এমনি এমনি পড়াচ্ছি না, এখানে কাহিনী আছে। এই যে দেখো একটা অধ্যায়। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং
এটা আমরা কেন পড়বো, কেন করব? কনসেপ্টটা তো লাগবে যে ফাইন্যান্সিং মানে অর্থায়ন মানে আপনি জানেন না, আবার স্বল্প মেয়াদি 1 বছর বুঝলেন, কিন্তু অর্থায়নের ফুল কনসেপ্ট আপনার ভিতর নাই। অর্থায়ন কি, কেন করতেছেন, কিভাবে করতেছেন এটা আপনি জানেন না, অথচ স্বল্প মেয়াদি অর্থায়ন করতেছেন। তাহলে বিষয়টা কেমন হলো না? তাহলে এই যে দেখেন আমাদের যে অর্থায়নের কনসেপ্ট আমরা নিলাম, সেই অর্থায়নে আমরা ব্যবসায় অর্থায়নে এসে দেখতে পারলাম, বা নর্মালি যে কোনো অর্থায়নে মেয়াদের ভিত্তিতে অর্থায়ন মূলত 3 প্রকার: স্বল্প মেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। যখন আমরা মূলত 1 বছরের জন্য, 1 ইয়ারের জন্য অর্থ সংগ্রহ করি, অর্থটা ব্যবহার করি এবং পরবর্তীতে কি করি, সেই অর্থটা পরিশোধ করি, সেটাকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন বলবো। এখন এমন কোন মাধ্যম আছে, কোন প্রক্রিয়া আছে, কোন টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে আপনি স্বল্প মেয়াদী অর্থায়ন করতে পারবেন? ওগুলাই হলো 4টা জিনিস: ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, ফ্যাক্টরিং। এবং এই 4টা জিনিসেই এই যে এই জায়গায় আছে যে কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে, ম্যাথ আছে এখানে, ঠিক আছে? কারণ এখান থেকে আমাদের কি করতে হবে, ওই যে আমি বলছি যে আপনার 1 বছরের জন্য 10,000 টাকা দরকার, তাহলে আপনি এটা ট্রেড ক্রেডিট থেকে 10,000 টাকা সংগ্রহ করবেন, কমার্শিয়াল পেপার থেকে সংগ্রহ করবেন, ব্যাংক লোন থেকে সংগ্রহ করবেন, না ফ্যাক্টরিং থেকে এই 10,000 টাকা আপনি সংগ্রহ করবেন? আপনার টাকা দরকার 1 বছরের জন্য। তাহলে এখন আপনি ডিসিশন নেন। তাহলে কেমনে ডিসিশন নেবেন? আপনাকে ট্রেড ক্রেডিটের কস্ট বের করতে হবে, কমার্শিয়াল পেপারের কস্ট বের করতে হবে, ব্যাংক লোন থেকে টাকা নিলে কত পার্সেন্ট কস্ট হবে, ফ্যাক্টরিং করলে আপনার কত পার্সেন্ট ব্যয় হবে। যেখান থেকে টাকাটা সংগ্রহ করলে ব্যয় কম হবে আমরা সেই জিনিসটা কি করব, চুজ করব। এটাই হচ্ছে কি শর্ট টার্ম ফাইন্যান্সিং। বোঝা গেল? এই নতুন করে কিছু কি পাইছো? নতুন করে পাওয়া গেল? আর বইয়ের সঙ্গে একদম মিলে যাচ্ছে কি সবকিছু? এভাবে ভাই ক্লাস কেউ নেয় না আমাদেরকে, আমাদের স্যাররাও এভাবে ক্লাস নেয়, আইসা দিব্যি ক্লাস নিয়ে গেছে। ওই আমার বন্ধুকেই জিজ্ঞেস করো, পারবে না। ঠিক আছে, তোমাদের তো পরে বাদে দিলাম, আমার বন্ধুকেই জিজ্ঞেস করো, যারা অলরেডি আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, আমার অনেক বন্ধুকে জিজ্ঞেস করো, পারবেই না এগুলা। যে বলতো দেখি শর্ট টার্ম ফাইন্যান্সিং এর 4টা উৎসর কথা, বুঝবেই না এগুলা, এগুলো কি, এগুলা কি সেটা তো পরে, কিন্তু নর্মালি এগুলো পারবেই না। আর অন্য ইউনিভার্সিটি বা অন্য স্টুডেন্ট ওই যে লাও সেই কদু ভাই, সবার একই অবস্থা। তাহলে কনসেপ্ট আগে নাও, কনসেপ্ট যদি না নাও, কনসেপ্ট যদি ডেভেলপ না করো, এবং সেটা যদি তুমি তোমার সঙ্গে মিলাই নিতে না পারো, তাহলে মনে থাকবে এগুলা। কিন্তু আমি যেভাবে বলতেছি, তোমরা যদি এগুলো মাথায় নিতে পারো এবং একটু যদি পরবর্তীতে ভাবো, এমনিতে রিডিং পড়া এক জিনিস, ভিতর থেকে জিনিসটা নিজের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা জিনিস। বুঝা গেল? এরপর মিড টার্ম ফাইন্যান্সিং অথবা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিং, মূলত 1 বছরের বেশি সময়ের জন্য এবং 5 বছরের কম সময়ের জন্য যে অর্থায়নটা আমরা করি, সেটাকে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থান বলবো। ঠিক আছে? এর যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ওই নর্মালি শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং মিশ্রণের একটা বিষয়াদি থাকে। তো দেখবে এই অধ্যায় পড়াশোনার মতো কিছুই নাই। থিওরিটিক্যাল জায়গা থেকে 4 অথবা 10 মার্কের একটা কোশ্চেন পেলে পেতে পারো, হয়তো বা 4 মার্কের কোশ্চেন পেতে পারো, নর্মালি দেখবা এই আর কি। তবে এই অধ্যায়টা স্কিপ করতে পারো, 3 নম্বর অধ্যায়। তবে এই অধ্যায় 2 নম্বর অধ্যায় থেকে 1, 4 প্লাস 10 মার্কের কোশ্চেন 100% কমন পাইলে হলো। এরপর আছে কি লং টার্ম ফাইন্যান্সিং, যে ফাইন্যান্সিংটা 5 বছরের বেশি, অথবা এটা মূলত ম্যাক্সিমাম 12 বছর বা তারও বেশি। আসলে মূল যেটা বিষয়, 5 বছরের বেশি সময়ের জন্য যখন আমরা যে কোনো উৎস থেকে অর্থ সংস্থান করব, সেটাকে আমরা লং টার্ম ফাইন্যান্সিং বলবো। এখন লং টার্ম ফাইন্যান্সিং বা দীর্ঘমেয়াদে তুমি কিভাবে অর্থ সংস্থান করবা, কোন মাধ্যমে, কোন উৎস, কোন টেকনিক, সেগুলোই মূলত এই যে এখানে দেওয়া আছে, শেয়ার আর হলো বন্ড। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান শেয়ার বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। তাহলে এগুলো আমরা কি পড়বো? তাহলে আপনার 10 কোটি টাকা দরকার, ব্যবসা করতে গেলে 10 কোটি টাকা দরকার। তাহলে আপনি ওটা শেয়ারের মাধ্যমে সংগ্রহ করবেন না বন্ডের মাধ্যমে সংগ্রহ করবেন? তাহলে দেখেন কোনটার ব্যয় বেশি, যেটার ব্যয় বেশি সেটা বাদ, যেটার ব্যয় কম সেটা থেকে আপনাকে করতে হবে। তার মানে কি, আপনাকে শেয়ার ভ্যালুয়েশন করতে হচ্ছে, আপনাকে বন্ড ভ্যালুয়েশন করতে হচ্ছে। তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, 100% শিওর আসবে, এবং এগুলো থেকে মিনিমাম 15 মার্কের কোশ্চেন কমন পাবেন। বোঝা গেল?
আচ্ছা, মিলাই দিলাম শুধু, জাস্ট এটা নিয়ে কথা বলার একটা কারণ মিলাই দেওয়া। এবার আসেন উৎসর ভিত্তিতে। উৎসর ভিত্তিতে অর্থ সংস্থান আমরা করি, সেটা মূলত দু প্রকার। একটা হলো কি ইন্টারনাল ফাইন্যান্সিং, আর একটা হলো এক্সটার্নাল ফাইন্যান্সিং। এখন ভাইবা বোর্ডে এগুলো এমনি এমনি পড়াচ্ছি না ভাই, এগুলোর কারণ আছে। তুমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তুমি ফাইন্যান্স রিলেটেড কোনো পোস্টে পোস্টে জব করতে চাচ্ছ, বিশ্বাস করো তোমার অভ্যন্তরীণ ফাইন্যান্সিং বলবে যে অভ্যন্তরীণ ফাইন্যান্সিং বা ইন্টারনাল ফাইন্যান্সিং এর কয়েকটা উদাহরণ বলো বা উৎসের কথা বলেন যে আমরা কিভাবে ইন্টারনাল ফাইন্যান্সিং করব। বিশ্বাস করো ভাই, আমার বন্ধু যারা আছি আমরা অনেকেই বলতে পারবো না। তোমাদের কথা তো বাদ দিতেছি, এলে এমনি বলতেছি না, এটা সত্য। যে সংরক্ষিত আয় কি জিনিস জানি না। তো শুধু ম্যাথ পারলে হবে? ম্যাথ মনে থাকবে এই জিনিসগুলো যখন আসবে? কম্প্রিহেন্সিভ ইনকাম বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যে মুনাফাটা এখনো অবন্টনকৃত আছে, যেটা বন্টন করা হয়নি। মানে বিষয়টা হলো এমন, 10,000 টাকা মুনাফা হয়েছে, এর ভিতর থেকে ট্যাক্স, কর, লভ্যাংশ, হ্যান ত্যান যা আছে সব বাদ দিলাম, সব দিলাম, বিভিন্ন জায়গায় ফান্ডে টাকা সঞ্চিতি করছি, তারপরে হচ্ছে লভ্যাংশ দিয়েছি, দেওয়ার পরেও অবশিষ্ট যে 3,000 টাকা থাকে সেটা কি প্রতিষ্ঠানে জমা থেকে গেল। তাহলে মুনাফার যে অংশটা বন্টন করা হয় না সেটাকে মূলত সংরক্ষিত মুনাফা, অবন্টিত মুনাফা বলা হয়। এইটা কি করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে আছে, যখন প্রয়োজন পড়বে তখন আমরা কি করব, এটা বিনিয়োগ করবো। তার মানে কি, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যবসা প্রতিষ্ঠানে কি করলাম, অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করলাম। এটাকে মূলত বলা হচ্ছে ইন্টারনাল ফাইন্যান্সিং। সেম অনুরূপ ভাবে মুনাফা জাতীয় সঞ্চিতি, মানে মুনাফা থেকে এই যে 7,000 টাকা, মনে করেন এই 7,000-এর ভিতর 2,000 টাকা আপনি সাধারণ সঞ্চিতি তহবিল তৈরি করছেন, অথবা জরুরি সঞ্চিতি তহবিল অথবা বিশেষ সঞ্চিতি তহবিল করছেন, মানে আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি এই জায়গা থেকে টাকাটা ব্যবহার করবেন। তাহলে দেখেন আপনার এখন তাৎক্ষণিক 2,000 টাকা দরকার, আপনি এই সঞ্চিতিটা ভাঙ্গায় কি করলেন, অর্থায়ন করলেন, টাকাটা নিয়ে আসলেন ব্যবসায়। তাহলে এটাকেই বলা হচ্ছে কি ইন্টারনাল ফাইন্যান্সিং। শুধু কি তাই, আরো আছে। এই যে অবচয় সঞ্চিতি, এটা কেমনে ইন্টারনাল ফাইন্যান্সিং, এটা জিজ্ঞেস করেন কেউ বলতেই পারবে না, বইগুলোতেও নাই, বিদেশি বইগুলোতে আছে। এই বকেয়া খরচ বা ধারে, হ্যাঁ, ধারে কোরায়, ধারে কোরায়, এই জিনিসটা কিভাবে ইন্টারনাল ফাইন্যান্সিং, এগুলোর ব্যাখ্যা চান ভাইবে বোর্ডে চাইবে তো এগুলা। মুনাফা জাতীয় সঞ্চিতি তহবিলের কথা তো বললাম, যে 10,000 টাকা মুনাফা হয়েছে, সেই জায়গা থেকে ওই যে বললাম 5,000 টাকা লভ্যাংশ হিসেবে আমরা বিলি বন্টন করে নিলাম, 2,000 টাকা কোনো সঞ্চিতি তহবিলে জমা করে রাখলাম, আর বাকি 3,000 টাকা আমরা প্রতিষ্ঠানে রাখলাম। তাহলে এই 3,000 টাকাকে আমরা অবন্টিত মুনাফা বা সংরক্ষিত মুনাফা বলতেছি। এই 2,000 টাকাকে আমরা মুনাফা জাতীয় সঞ্চিতি বলতেছি। যখন আমার টাকার প্রয়োজন পড়বে এগুলো আমরা কি করব, ব্যবহার করবো অ্যাজ এ ক্যাপিটাল হিসাবে, সেগুলোকে মূলত কি বলা হচ্ছে, ফাইন্যান্সিং বলা হচ্ছে। ঠিক একই ভাবে আমরা এই যে অবচয় সঞ্চিতি তৈরি করি না, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন, এটা কেন করি জানেন? আমি একটা 50,000 টাকার এসি কিনছি, এই এসিটা 5 বছর ব্যবহার করা যাবে, এই 5 বছর পর এটা ভাঙড়ি ধরে বিক্রি করে দিতে হবে। তাহলে আপনার 50,000 টাকার এসি 5 বছর পর 1 টাকাও বিক্রি করতে পারবেন না। তাহলে 5 বছরে যে আপনার 50,000 টাকা খরচ হলো, আপনার কি 5 বছর পর আর এসির প্রয়োজন পড়বে না? তাহলে আপনি 5 বছর পর কিভাবে এসি কিনবেন? এই জন্য প্রত্যেক বছর মুনাফা থেকে সুন্দরভাবে আপনি 10,000 টাকা কেটে সঞ্চিতি তহবিল অর্থাৎ ডিপ্রিসিয়েশন যে তহবিল, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন তহবিল, সেখানে জমা করে রাখেন, এবং ঠিক 5 বছর পর ওই টাকাটা ভাঙ্গায় সুন্দরভাবে আর একটা এসি কিনে নিয়ে আসেন। তাহলে কি হলো, ফাইন্যান্সিং তো ওইটাই। হয় আপনি ফাইন্যান্সিং করবেন ফিক্স অ্যাসেট ক্রয় করার জন্য বা ফিক্স অ্যাসেটের পিছনে, অথবা কারেন্ট অ্যাসেটের পিছনে, এই তো। তাহলে দেখছেন অবচয় সঞ্চিতি আমাদের হচ্ছে কি ইন্টারনাল ফাইন্যান্সিং এর একটা উৎস। বকেয়া খরচ, এটা কেমনে? বকেয়া খরচ দেখেন, আপনার ভাড়া, মনে করেন 1 বছরে ভাড়া হলো 1,00,000 টাকা, আপনি সুন্দরভাবে বললেন যে আপাতত 70,000 টাকা নেন বা 70,000 টাকা পরিশোধ করছেন। মানে বিষয়টা দেখেন, আমি বলে দিতেছি, রেন্ট 1,00,000 টাকা আপনার, কিন্তু আপনি মাসের প্রথমে 70,000 টাকা দিয়ে দিয়েছেন, তাহলে 30,000 টাকা দেননি। তো 70,000 7 মাস তো চলবে, এই 70,000 টাকা 7 মাস ধরে চলবে। বাকি
টাকাটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দিলাম, যাই 7 মাস বা যেমন হোক না ওটা ধরে নেন। তো ধরেন বাকি 30,000 টাকা আপনি দিলেন না, এই টাকাটা আপনি ব্যবহার করলেন। অথবা এমনটা দেখেন, আপনার ম্যানেজারকে আপনি বেতন দিলেন না, তাহলে পুরা মাস আপনার আপনি আপনার ম্যানেজারকে খাড়ায় নিলেন, বা আমরা সচরাচর খাড়ায় নেই। দেখেন, 1 তারিখে নিয়োগ দেই, 30 তারিখে কি করি, 30 তারিখে বেতন দেই। তাহলে এই যে পুরা 30 দিন যে 10,000 টাকা আমরা বেতন দিতাম, ওইটা কি আমরা ব্যবহার করি না? এই দৃষ্টিকোণ থেকে এটাকে মূলত কি বলা হচ্ছে, ইন্টারনাল ফাইন্যান্সিং। ঠিক যেরকম আপনার 10,000 টাকা টাকা প্রয়োজন এখন এমার্জেন্সি, এবং একই সঙ্গে 10,000 টাকার পণ্য ক্রয় করারও প্রয়োজন। এখন নগদ টাকা দিয়ে আপনি পণ্য ক্রয় করলে আপনার 10,000 টাকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এইদিকে আবার 10,000 টাকা দরকার। তাহলে আপনি কি করলেন, এইটা ধারে পণ্য ক্রয় করলেন। তাহলে ধারে পণ্য ক্রয় করলেন, আপনাকে টাকা দেওয়া লাগলো না। তাহলে মনে করেন যে 30 দিন আপনি টাকাটা পরিশোধ করলেন না, তাহলে এই 30 দিন কি 10,000 টাকা ব্যবহার করতে পারলেন না। তাহলে এটাকে মূলত কি বলা হচ্ছে, ইন্টারনাল ফাইন্যান্সিং। এগুলো নিয়ে ব্যাখ্যা নাই, আলোচনা নেই। অপরদিকে হচ্ছে কি বাহ্যিক অর্থায়ন, এক্সটার্নাল ফাইন্যান্সিং। শেয়ার ইস্যু করা, বিক্রি করা, অথবা প্রতিষ্ঠানের বাইরে থেকে মুনাফা আনয়ন করা, সেটাকে আমরা কি বলতেছি, এক্সটার্নাল ফাইন্যান্সিং। বোঝা গেল? এই এতটুকু। এখন এটা লাস্ট টপিকস, যদি অনেক সময় নিয়ে কথা বললাম, আসলে ভাই উপায় নেই, এগুলো নিয়ে আপনাদের ভুল ভেঙে দেওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, একটু কষ্ট করেন। অর্থায়নের কাজ মানে অর্থায়ন, আপনি যে ফাইন্যান্সিং করবেন বা অর্থায়ন বলতে আমরা যে প্রক্রিয়াটাকে বুঝলাম, এইটা মূলত আমরা কিভাবে করব। এই অর্থায়নের কাজটা মূলত 4 ভাবে করা হয়, যদিও আরো অনেকগুলো পাবেন, দেখবেন 10টা 12টা কাজ দেখাবে ফাইন্যান্সের, কিন্তু ফাইন্যান্সের আসলে মেইন কাজ হলো 4টা। আর ফাইন্যান্সের সঙ্গে এই 3টে ডিসিশন জড়িত। ঠিক আছে, ফাইন্যান্স মূলত 4টা কাজ করে, মেইন কাজ ফাইন্যান্সের 4টা। নিশান, আমি তোমার কথা পরে শুনতেছি। ফাইন্যান্সের হচ্ছে কাজ হলো 4টা, আর ফাইন্যান্সের সঙ্গে 3টা ডিসিশন জড়িত। তো এখানে দেখো, অর্থ সংগ্রহ, এই কাজটা করতে গেলে আমাদের অর্থ পরিকল্পনা, উৎস চিহ্নিত করতে হয়। আর এই কাজটার সঙ্গে মানে তহবিল সংগ্রহ, আর্থিক পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ, এগুলো ফাইন্যান্সের কাজ, কিন্তু এগুলোর ভিতরে মূল কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। আর তহবিল সংগ্রহ করতে আমরা যে সিদ্ধান্তটা নেই যে কোথা থেকে তহবিলটা সংগ্রহ করব, সেটাকেই মূলত বলা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন। যে কোন উৎস থেকে সংগ্রহ করব, কোথা থেকে সংগ্রহ করব, এটাই হলো ফাইন্যান্সিং ডিসিশন। অর্থাৎ তহবিল সংগ্রহ করার সঙ্গে আমাদের ফাইন্যান্সিং ডিসিশন জড়িত। পরবর্তীতে আসেন তহবিল বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ, যেটা কিনা মূলধন বাজেটিং এবং কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, এই 2টা কাজের সঙ্গে জড়িত। মানে এখানে মূলধন বাজেটিং এর ভিতরে, স্বল্পমেয়াদী অর্থ ব্যবস্থাপনার ভিতরে ওই তহবিলটা বিনিয়োগ করাকে বোঝায়। তহবিলটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা বা সেটাকে সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন মেকানিজম সৃষ্টি করা এবং সেই জিনিসটা সংরক্ষণ করা, সেটাকে মূলত আমরা হলো আরেকটা ফাইন্যান্সের কাজ বলবো। অর্থাৎ এগুলো এক একটা ফাইন্যান্সের কাজ হিসেবে বইগুলোতে দেখানো হয়েছে, কিন্তু এই কাজগুলো মূলত এই 2টা স্টেপে করা হয়। আর এই 2 স্টেপের সঙ্গে মূলত ইনভেস্টমেন্ট ডিসিশন জড়িত। তাহলে এটার সঙ্গে কোন ডিসিশন জড়িত, ইনভেস্টমেন্ট ডিসিশন জড়িত। এরপর হচ্ছে কি তহবিল বন্টন করা। তহবিল বন্টন করতে গেলে আপনাকে কি করতে হয়, আপনার প্রতিষ্ঠানের অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয়, আপনার প্রতিষ্ঠানের মুনাফার ভ্যালুয়েশন করতে হয়, অর্থাৎ মুনাফা কত হয়েছে সেটা নির্ধারণ করতে হয়। আর এই জিনিসটা করতে গেলে আপনাকে ব্যয় নির্ধারণ করতে হয়, এবং আপনাকে ভবিষ্যৎ অনুমান করতে হয় যে আমার 10,000 টাকা মুনাফা হয়েছে, আমি কি 10,000 টাকা বিলি বন্টন করব না কিছু টাকা রেখে দিব, ভবিষ্যতে এটা আসলে কাজে আসবে কিনা, এই যে সিদ্ধান্তগুলো নেওয়া, ওটাকে বলা হচ্ছে কি ভবিষ্যৎ পূর্ব অনুমান করা। আর ওই জিনিসটার সঙ্গে ডিভিডেন্ড ডিসিশনটা জড়িত। তাহলে বুঝতে পারলেন, তাহলে ফাইন্যান্সের এই যে কাজ, 4টা কাজ আমি মূলত স্তরভেদে সুন্দরভাবে বুঝাই দিলাম যে এই জিনিসটা কেন করছি এখানে। এগুলোর সঙ্গে এই 3 ধরনের ডিসিশন জড়িত। এই জায়গাগুলো থেকে 100% শিওর কোশ্চেন পাবেন আপনারা। এখন বিস্তারিত বাকিটা পড়ে নিয়ে, তবে হ্যাঁ, এই যে এখানে যে ডিসিশন গুলো আছে না, এই ডিসিশনের ক্রম আবার এইটাকে মনে করিয়েন না, মানে আপনারা এই জিনিসটা ভুল করিয়েন না, আপনারা এটারে ভুল ভাবে ধরিয়েন না যে সবার আগে ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হয়, এরপর
ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হয়, এরপর ডিভিডেন্ড ডিসিশন নিতে হয়। এইটা মনে করিয়েন না, এটা ভুল। সবার আগে মূলত আমরা এই দুইটা এক নম্বরে নেই, মানে আমরা আগে ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, ঠিক আছে? এরপর আমরা ফাইন্যান্সিং ডিসিশন নেই, এরপর মূলত আমরা পরবর্তীতে যখন লাভ হয় তখন আমরা ডিভিডেন্ড ডিসিশনটা নেই। আমি মূলত এখানে ফাইন্যান্সের কোন কাজের সঙ্গে কোন ডিসিশনটা জড়িত সেটা জাস্ট একটা রিলেটিভনেস, একটা কোরিলেশন দেখাইছে, এর বাইরে কিচ্ছু না। তো ফাইন্যান্সের সঙ্গে তিনটা ডিসিশন জড়িত, একটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, একটা ফাইন্যান্সিং ডিসিশন, একটা হলো ডিভিডেন্ড ডিসিশন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কিভাবে ইনভেস্টমেন্ট ডিসিশন আগে আসলো? মানে বিষয়টা হচ্ছে, তুমি ফাইন্যান্সিং ডিসিশন নিবা মানে কোথায় কোথায় ইনভেস্ট করবা। ফাইন্যান্সিং ডিসিশন মানে কি, তুমি কোথায় কোথায়, সরি, ফাইন্যান্সিং ডিসিশন মানে তুমি কোথা থেকে টাকা সংগ্রহ করবা, আর ইনভেস্টমেন্ট ডিসিশন মানে তুমি কোথায় পরবর্তীতে টাকাটা ইনভেস্ট করবা। এখন তুমি যদি আগে ফাইন্যান্সিং করো, মানে আগে যদি টাকা সংগ্রহ করো, ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যদি তোমার সময় চলে যায়, তাহলে যে সময়টা চলে যাবে সেই সময়ে অর্থ সংগ্রহের জন্য তোমাকে কি টাকা পরিশোধ করতে হবে না, মানে টাকা দিতে হবে না মানুষকে। মানে বিষয়টা দেখেন এমন, যে মনে করো যে তুমি 1 লক্ষ টাকা সংগ্রহ করছো এবং ওইটা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করবা, কিন্তু কোথায় করবে এটা তুমি জানো না। তাহলে মনে করো 2 মাস তুমি ব্যবহার করছো, টাকাটা 2 মাস হচ্ছে নিয়েছো, তাহলে এই 2 মাসের কি, ধরো 10% তোমাকে ব্যয়, মানে দিতে হবে, সুদ দিতে হবে। অথবা তুমি 1 লক্ষ টাকা সংগ্রহ করছো, কোথাও না কোথায় ইনভেস্ট করবা, অলরেডি 1 বছর হয়ে গেছে, কোথায় টাকাটা ইনভেস্ট করবা সেটা তুমি বুঝতে পারতেছো না। তাহলে এই 1 বছর এই যে টাকাটা সংগ্রহ করলা, সেটা অযথা তোমাকে 10,000 টাকা লাভ দেওয়া লাগতেছে না? তাহলে এই জন্যই মূলত কি করা হয় জানো, ফাইন্যান্স আগে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া হয়, অর্থাৎ আমরা কোথায় ইনভেস্ট করব এই ডিসিশনটা আগে নেওয়া হয়, এবং সেখান থেকে কত পার্সেন্ট রিটার্ন পাবো, যে আমরা 10% রিটার্ন পাবো ওই জায়গা থেকে। আমরা আগে থেকে কি করি, ওই যে আমরা পড়বো না, এই দেখেন কোনটা কার সঙ্গে জড়িত এগুলো দেখাচ্ছি একটু, এগুলো দরকার আছে। পরবর্তীতে নালে বলবে এগুলো কেমনে কেন করতেছি, হ্যাঁ কিসের জন্য করতেছি, এই যে এগুলো কেন করতেছি, এই যে এগুলা, এগুলো কিসের জন্য করতেছি, আমরা এগুলো কেন শিখতেছি, এই যে এটা 8 নম্বর অধ্যায়টা কেন শিখবো, 6 নম্বর অধ্যায়টা কেন করব, ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য। আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিব এই কারণেই মূলত এই অধ্যায়গুলো করি, যে আমরা কোথায় টাকা ইনভেস্ট করব, সেখানে ঝুঁকি কত, সেখানে আয় কত। তাহলে আমাদের আয় যদি হয় 10%, স্বাভাবিকভাবে আমরা ফাইন্যান্স অর্থাৎ অর্থ সংগ্রহ করব এমন উৎস থেকে, যে উৎস থেকে এর চেয়ে কম উৎসে, মানে 8% বা 6% বা এর কমে আমরা অর্থ সংগ্রহ করতে পারবো, এবং ওভাবে সংগ্রহ করবো এবং সঙ্গে সঙ্গে এনেই টাকাটা ইনভেস্ট করব। এবং এনেই যখন ইনভেস্ট করবো তখন তো আমরা প্রফিট দেখবো, মুখে প্রফিটের মুখ দেখবো। আর আমরা যদি আগেই টাকা সংগ্রহ করি, এরপর যদি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যাই, যে সময়টা অতিবাহিত হয়ে যাবে ওর জন্য যে ব্যয়টা হবে সেটা আমার লস। এই কারণে মূলত ইনভেস্টমেন্ট ডিসিশন আগে, এরপর ফাইন্যান্সিয়াল ডিসিশন, এরপর হচ্ছে প্রফিট যেটা হয়েছে সেটা ডিস্ট্রিবিউশন ডিসিশন। ক্লিয়ার? বোঝা গেল? এখানে আর পড়ানোর মতো কিচ্ছু নাই, আমি শর্ট করলাম। অর্থ কোথা থেকে সংগ্রহ করব, কেন সংগ্রহ করব এখানে আছে। মূলধন বাজেটিং কেন নিব, কোথা থেকে নিব, অর্থ তার স্বল্পমেয়াদী সম্পদ কেন ব্যবস্থাপনার কাজটা করব। আমরা যখন প্রিন্সিপাল পড়বো না, ফিনান্স প্রিন্সিপাল, তখন আমরা পড়বো না যে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কেন দরকার। ওই প্রফিট অ্যান্ড লিকুইডিটি প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল পড়বো। সেই প্রিন্সিপালে আপনি যদি আপনার হাতে মনে করেন, এই যে দেখেন, আপনি 1 লক্ষ টাকা কোথাও থেকে সংগ্রহ করলেন, ঠিক আছে, এই 1 লক্ষ টাকায় যদি ইনভেস্ট করেন, ওই লোক যদি আপনার কাছ থেকে টাকা চায় তাহলে আপনি কিভাবে পরিশোধ করবেন? হ্যাঁ, 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন 10% সুদ হিসেবে 10,000 টাকা পাবেন। কিন্তু মানুষ যে আপনার কাছ থেকে 1 বছর মেয়াদে অনেকে টাকা পায় বা স্বল্প মেয়াদে টাকা পায়, সেই টাকাটা পরিশোধ করতে হবে না? তো আপনার কাছে কারেন্ট লাইবিলিটিস হাতে নাই, ওয়ার্কিং ক্যাপিটাল আপনার হাতে নাই, তাহলে আপনি কিভাবে স্বল্প মেয়াদী দায় পরিশোধ করবেন? আপনার প্রতিষ্ঠানে যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে, স্বল্প মেয়াদী দায় পরিশোধ করার মতো টাকা যদি না থাকে, আপনার যদি 1 বছর বা কম সময়ের জন্য টাকার প্রয়োজন পড়ে, কারো কাছে যদি যান, সে আপনাকে টাকা দিবে? ওই যে অনুপাত বিশ্লেষণ পড়ে আসছেন না হিসাব বিজ্ঞানে, রেশিও অ্যানালাইসিস পড়ছেন মনে পড়ে? তারল্য অনুপাত, চলতি মূলধন অনুপাত, কিসের জন্য পড়ছে ওগুলা?
ওগুলোর মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করি। তাহলে আপনার 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আপনার স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা নাই, তাহলে আপনার যদি টাকার প্রয়োজন পড়ে স্বল্পমেয়াদে, কেউ আপনার ঋণ দিবে না। আপনার যদি স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করতে না পারেন, আপনার প্রতিষ্ঠান চালাইতে পারবেন না, বন্ধ হয়ে যাবে, আপনার যতই টাকা থাক। আপনি কর্মীকে বেতন দিতে পারতেছেন না, তা আপনার প্রতিষ্ঠান চলবে? আপনার কোটি কোটি টাকার টাকা আছে, চলবে? চলবে না। এগুলা জাস্ট কনসেপ্ট, কনসেপ্ট ডেভেলপ করে নেন, এগুলা নিয়ে ভাবেন যে ভাই পরীক্ষা কিছুদিন পর, এগুলা নিয়ে ভাবার সময় আছে? আর ভাই ভাবতে হবে, কারণ এই জিনিসটা পরবর্তীতে লাগবে। বুঝতে পারলাম? এখন এই 1 লক্ষ টাকা আমাকে কিছু টাকা কি করতে হবে, হাতে রাখতে হবে, আর কিছু টাকা ইনভেস্ট করতে হবে। মনে করেন আমি হলো 80,000 টাকা ইনভেস্ট করলাম, আর 20,000 টাকা হাতে রাখলাম। এখন যে টাকাটা হাতে রাখছেন সেটা থেকে কি মুনাফা অর্জন হবে? হবে না। আর যেটা টাকা ইনভেস্ট করছেন এর উপর যদি 10% সুদ অর্জন করেন, তাহলে 8,000 টাকা আপনি বছর শেষে লাভ করবেন। এখন দেখেন, যদি পুরো টাকাটা ইনভেস্ট করতেন, 10,000 টাকা লাভ করতেন। এখন কম ইনভেস্ট করছেন, আপনার 8,000 টাকা লাভ হয়েছে। এর মানে কি, আপনার হাতে 1 লক্ষ টাকা আছে, সেটা আপনি যদি পুরোটা ইনভেস্ট করেন, আপনার হাতে কিন্তু কোনো টাকা নাই। তার মানে কি, জিরো লিকুইডিটি। তখন আপনার মুনাফা দেখেন বাড়তেছে, মুনাফা বেশি, ইনকাম হচ্ছে। কিন্তু যখন আপনি 20,000 টাকা হাতে রাখছেন আর 80,000 টাকা ইনভেস্ট করছেন, আপনার 8,000 টাকা ইনকাম হয়েছে। তার মানে কি, এখানে আপনার মুনাফা কমে গেছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, লিকুইডিটি যদি বেশি রাখেন মুনাফা কম, লিকুইডিটি যদি কম রাখেন তাহলে মুনাফা বেশি, কারণ ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন, মুনাফা গ্যাদার হবে বা আর্ন হবে। বুঝাতে পারলাম? শেষ আজকে এ পর্যন্ত। আমরা নেক্সট দিন অর্থাৎ আগামীকালকে যদি অ্যাকাউন্টিং ক্লাস আছে, তো আমি হয়তোবা সময় সুযোগ করে বলে দেবনি, আমাদের গ্রুপগুলোতে জয়েন করবেন। যারা অলরেডি আমাদের ক্লাসটা ফ্রিতেই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখবেন, তো স্বাভাবিকভাবে আমাদের কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক থাকবে, গ্রুপে জয়েন করবেন। আমরা গ্রুপে ক্লাসের লিঙ্ক দিতেছি, পিডিএফ গুলো দিতেছি, ঠিক আছে? আপনারা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন, আপনাদের ভালোর জন্য এটা ফ্রি করতেছে, ঠিক আছে? তো নিশান, এখন বলো তোমার কি জিজ্ঞাসার আছে, বা আমাদের অন্য ছেলেমেয়েরা যারা আছে, বলো, কথা বলো। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আজকের এই 1 ঘন্টা ব্যয় করে কি লাভ হইলো? কনসেপ্ট তো ক্লিয়ার, ফাইন্যান্স সম্পর্কে কিছু তো বলতে পারবেন, বা ফাইন্যান্সের এই যে পরবর্তী কাজগুলো কেন করবেন এগুলো বলতে পারবেন না এখন? আমি নেক্সট দিন এই জিনিসটা পড়াবো, অর্থায়নের লক্ষ্য, একদিনে শেষ করব এটা। এরপর আর্থিক বাজার নিয়ে ক্লাস নেব, ঠিক আছে? আর এখানে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অধ্যায় আমি কিন্তু বসে থাকবো না, বেসিক ক্লাসগুলো তো হবে। আমি কিন্তু এই অধ্যায়ের শীট কালকে রেডি করবো, এবং কালকে হোমওয়ার্কের শিডিউল দিয়ে দিব আপনাদের, যেভাবে অ্যাকাউন্টিং এর হোমওয়ার্কের শিডিউল দিছি না, ফাইন্যান্সেরও দিব। সুতরাং ওই যে নিশান বলতেছে ভাই স্কিপ করেন, মানে সময় যাচ্ছে, তাই তো? সমস্যা নাই, আমি 1 মাসের মধ্যে বলছি না কোর্স কমপ্লিট করে দেব, আমার মাথায় আছে, আমার লোক বল নেই, ঠিক আছে? আমার যে ছেলেগুলো ছিল কাজের, ওরা বেইমানি করছে জন্য আমাদের প্ল্যাটফর্মটা এই অবস্থা আছে। আমি অভিমান করে মূলত ঢাকা চলে আসছি, তো লোক নেই, আমি সবকিছু একা করতেছি। সুতরাং তোমরা কোঅপারেশন করো, কষ্ট করে সবকিছু করে দিতেছি, তোমরা কোঅপারেশন করো, দেখবে খুব দ্রুত কোর্সটা কমপ্লিট হবে। আমি 1 মাসের মধ্যে বলছি, 1 মাসে শেষ হবে, এবং ভালো রেজাল্টও করবেন। খামখেলি করবেন, ফেল করবেন, লিখে দিতেছি, খামখেলি করার কোনো স্কোপ এখানে নাই। এখন পরামর্শ থাকলে বা কোনো যদি জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিতেছি। স্যার বলেন। পিডিএফ গুলো কই দিবেন? পিডিএফ গুলো অবশ্যই দেব গ্রুপে, ক্লাসগুলো কোথায় থাকবে, অবশ্যই গ্রুপে থাকবে। দেখো, আমরা এই ক্লাসগুলো আপাতত কি করছি, ফ্রি করে দিয়েছি সবার জন্য। তোমরা যারা আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়েরা আসো, তোমাদের ফেসবুক গ্রুপ আছে, সিক্রেট ফেসবুক গ্রুপ আছে, ওখানে পিন পোস্টে তোমাদের ক্লাসগুলা, তোমাদের হচ্ছে পিডিএফ গুলা, আরো স্পেশাল সাজেশন গুলা, মানে এক কথায় পেইড বেসার কারণে তোমরা যে এক্সট্রা সার্ভিস পাও সেটা তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবা, একটা পেইড বেসার গ্রুপ আছে, আর একটা তো সবার জন্য ফ্রি আছে। তো পেইড ব্যাচের ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবা, ওখানে আমি পার্সোনালি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সমস্যার সমাধান করে দেবো। আর অপরদিকে আমাদের ফেসবুক গ্রুপে সবকিছু থাকবে। বোঝা গেল? আচ্ছা স্যার, ওই আপনি যে ডিসিশনের কথা বলছেন 3টা, হ্যাঁ, এগুলো কার আন্ডারে থাকবে? মানে ওই 4টা বাজেটিং আছে না, এগুলোর আন্ডারে কি 4টার আন্ডারে কি ওই 3টা থাকবে, নাকি তহবিল বন্টনে এরকম মানে টপিক ওয়াইজ? বিষয়টা এমন না, আমি যা শুধু হচ্ছে ফাইন্যান্সের এই 4টা কাজের সঙ্গে যে 3টে ডিসিশন জড়িত, এই জিনিসটা আমি আচ্ছা, বুঝাইতে বুঝলাম। চাচ্ছি তোমাদের। এর উপর একটু করে জানতো স্যার, এটাতে আসলে একটু কনফিউশন ছিল, এটা হ্যাঁ, উপরে এটা স্যার দরকার বলেন। আছে, দরকার আছে, দরকার আছে। অ্যাজ এ
অ্যাজ এ ফিনান্সিয়াল ম্যানেজার, তুমি যখন ওই যে হিসাব বিজ্ঞানের ট্রেজারার পড়ো নাই, ট্রেজারার পড়ছো, অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। হ্যাঁ, ট্রেজারার পড়ছি হচ্ছে স্যার। ওই ব্যক্তি যে এই ফাইন্যান্সের এই চারটা কাজের জন্য দায়বদ্ধ থাকে। তাহলে ট্রেজারার ইজ এ ফিনান্সিয়াল ম্যানেজার হু ইজ রেসপন্সিবল ফর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে একটা কোম্পানি সংগঠনের যে ব্যবস্থাপক ফাইন্যান্সের এই চারটা কাজ করে এবং এই কাজের জন্য দায়বদ্ধ থাকে তাকে আমরা ট্রেজারার বলবো। আর একজন ট্রেজারার এই চারটা কাজ করতে গেলে তাকে এই তিন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, নাহলে এই চারটা কাজ সে সঠিকভাবে করতে পারবে না। এটা কারো কারো ভিতর নয়, বা আবার হ্যাঁ ভিতরেই, কিন্তু এগুলা আলাদা আলাদা এক একটা কনসেপ্ট। এই কনসেপ্ট গুলোর বিস্তারিত ধারণা তোমাদের থাকতে হবে লেখার মতো। 10 মার্কের কোশ্চেন আসবে তো তোমাদের এখানে যে ফাইন্যান্সের কার্যাবলী বর্ণনা করো, ব্যাখ্যা করো, 10 মার্ক। তখন এই চারটা জিনিস আগে দিয়ে তারপরে এগুলোর প্রত্যেকটা সম্পর্কে বর্ণনা করতে হবে। এভাবে বলবে ফাইন্যান্সের সঙ্গে কয়টি সিদ্ধান্ত জড়িত, ব্যাখ্যা করো। তখন এই তিনটে সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হবে। এবং মজার বিষয়, আপনি যদি ফাইন্যান্সের এই চারটা কাজের কোন কোন স্তরে এই সিদ্ধান্ত জড়িত এভাবে যদি কোরিলেশন করে দেন, আরে ভাই স্যার পাগলা হয়ে যাবে। এভাবে কোনো গাইড বই লেখা নাই। আমি এটা কেন পারলাম, আমি এভাবে কেন জিনিসটা দেখাচ্ছি বা কেন এভাবে লেকচার দিতেছি, কারণ আমি নিজে একজন ফাইন্যান্স গ্রাজুয়েট। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ঠিক আছে। 7টা বছর, মানে আমাদের জ্যাম ছিল 2.5 বছর, তাহলে 7 বছর ফাইন্যান্স নিয়ে পড়েছিলাম। যদি আমি পড়াশোনা করিনি, ফাঁকিবাজ ছিলাম, ঠিক আছে, কিন্তু তারপরেও তো 7 বছর ছিলাম, তো টাচে তো ছিলাম। অ্যাজ এ রেজাল্ট অন্য 8-10 জনের চেয়ে আমার কনসেপ্টটা ফাইন্যান্সের আলাদা। আমি যে কথাগুলো বললাম দেখবা মিলাইতে পারবা না, এবং যেভাবে পড়াবো দেখবো মিলাইতে পারবা না। এবং আমি দেখো যে স্ট্র্যাটেজিতে তোমাদের বললাম 1 সপ্তাহ 1 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করে দেবো, অনেকেই বলবে তোমাদের হয়তোবা স্যাররা পড়াচ্ছে অথবা অন্য কোনো বড় ভাইরা হয়তো পড়াচ্ছে, যদিও অনলাইন প্ল্যাটফর্ম তেমন নাই, দেখবা যেভাবে পড়াচ্ছে না, কোর্সে কমপ্লিট করে দিতে পারবেন। স্টিল আমিও পারিনি বিগত বছরগুলোতে। তাহলে এগুলা স্টেপ বাই স্টেপ আসছে, হচ্ছে, বোঝা গেল? তো এগুলা একটু যেভাবে আগাচ্ছি সেভাবে আগাও, ঠিক আছে। আর তোমরা যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছো বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সে জয়েন করছো, তোমাদের ফিনান্সের কোর্সে এডমিট হতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বলছি যে আমাদের কোর্সগুলো পার সাবজেক্ট, 2টা সাবজেক্টের আলাদা কোর্স থাকবে। কারণ তোমরা জানো যে আমি চার্টার অ্যাকাউন্টেন্সির ক্লাস করতেছি। অ্যাজ এ রেজাল্ট আমি ভয়ে ছিলাম যে আসলে আমি অ্যাকাউন্টিংটা শেষ করে দিতে পারবো কিনা, আমি সাহস হয়নি যে ফাইন্যান্সের দায়িত্বটা নিব। তো যেহেতু সময় সুযোগ হচ্ছে, তো অ্যাজ এ রেজাল্ট তোমরা যে 750 টাকা ভর্তি হয়েছো সেটা মূলত প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর। তো ফাইন্যান্সে এডমিট হতে গেলে আমাদের এইটারও কোর্স ফি 750, কিন্তু তোমরা যেহেতু ব্যাচে আসো আগে থেকে, তোমাদের জন্য 500 করা হয়েছে। তো সুতরাং প্রায় 17-18 জন আছো, ফাইন্যান্স দরকার, কথা শুনতেছো না, ফেল করবা, দায়ভার আমি নিব না। আগে বলতেছি দায়ভার আমি নিব না, আমি আমার দায়িত্ব পালন করতেছি। তো সুতরাং তোমরা আমাদের ফাইন্যান্স গ্রুপে জয়েন করার জন্য তোমাদের 500 টাকা পে করতে হবে। আর অপরদিকে যারা অনলাইনে আছেন, পরবর্তীতে এই ক্লাসটা দেখবেন, আমাদের যে কোর্সটা চলতেছে, ওল্ড স্টুডেন্ট যারা কিছুদিন পর পরীক্ষা দিবেন তারাও ভর্তি হবেন, যারা নিউ স্টুডেন্ট তারাও ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আপনি প্রাইভেটে পড়েন, পাবলিকে পড়েন, ন্যাশনালে পড়েন, 7 কলেজে পড়েন, ডিগ্রিতে পড়েন, ওই প্রিন্সিপাল অফ ফিনান্সের সিলেবাস একই, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর সিলেবাস একই, সুতরাং একই জিনিস। সুতরাং আপনাকে শিখতে হবে। আর আমি বারবার বলতেছি, আমি শুধু এই কাজটা করব না, তোমাদের তোমাদের পাশ করায় দেই, ভালো রেজাল্ট করায় দেই, কিন্তু আমার লক্ষ্য আরেকটা। আজ ছোট ছোট আছি, তাই না, ছোট আছি, পরিসর ছোট আছে। আজ থেকে 3 বছর 4 বছর পর যখন নামের শেষে এসিএ কথাটা লিখবো বা লেখার সামর্থ্য হবে, তখন কর্পোরেট লেভেলে তো আমার হ্যামড্যাম একটা চাহিদা থাকবে বা দাম তো থাকবেই, কিন্তু তারপরেও আমি এই দিকে চোখ কান রাখবো তোমাদের জন্য। কেন? তোমাদেরকে আমি তৈরি করতে চাই। আমি দেশ ছেড়ে পালাইতে চাই না, বরঞ্চ দেশের মধ্যে থাকতে চাই। এবং তোমরা যারা আছো, ছোট জুনিয়ররা আছো, তোমাদেরকে পথ দেখাইতে চাই যে কোন পাশে আসবা, কি করবা না করবা। তো অ্যাজ এ রেজাল্ট তোমরা আমাদের এই যে গ্রুপ গুলাতে আছো, পেইড ব্যাচে আছো, আমি তোমাদের কাউকে বের করব না। তুমি পাস করছো, গ্রুপে থাকবা, থাকো। তুমি ফেল করছো, তুমি আবার পরবর্তীতে আবার ব্যাচ আসবে, আবার ক্লাস হবে, তুমি দেখো। যখনই আমরা ওল্ডদের পার করে দেব, ওল্ডদের ঝামেলা শেষ হবে, নিউদের তো পুরো 1 বছর পাবো। 1 বছর দিব্যি কোর্স কমপ্লিট করা যাবে, অলরেডি কোর্স কমপ্লিট করা আছে, আবার কমপ্লিট করাবো, সমস্যা নাই। কিন্তু আমরা এর মাঝখানে বিভিন্ন সেশন নেব, জব সেশন, কি করব না করব, হ্যাঁ, এগুলো স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমি বলে দেবনি।
তার মানে কি আমাদের এই কোর্সে বা আমার সঙ্গে থাকা আপনাদের লস নেই। বুঝতে পারলাম? তাহলে যারা ক্লাসটা দেখতেছেন আমাদের কোর্সে এডমিট হওয়া যাবে। আপনারা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো তো আমরা কমপ্লিট করব। বাকি যে আরো কি থাকতেছে, ইকোনমিক্স, কে জানি বললো ইকোনমিক্স না। আজকে একজন বিসিএস ক্যাডারের একটা অ্যাডভাইস শুনলাম, সেটা কি জানো? 100 মার্কের পরীক্ষা হচ্ছে, বা টোটাল সিলেবাসটা 100% মনে করেন, হ্যাঁ, কোন একটা টপিক্সের আপনি 100 100 পাবেন না। আমরা পরীক্ষা দিই 100তে 100 কিন্তু পাই না। পাই কি কখনো দেখছেন 100তে 100 হয়? হয় না। তার মানে কি দাঁড়াচ্ছে, 100তে 100 না হয়ে 70% মার্ক অথবা 60% মার্ক হলে চান্স হয়। যেমন ইউনিভার্সিটি গুলোতে খেয়াল করে দেখো, ডাব্বা মায়েরা তো এখন এই যে ন্যাশনালে আসো, তোমাদের টার্গেটই ভুল ছিল। 100কে টার্গেট করো, অথবা মিনিমাম পাস করার জন্য চিন্তা ভাবনা করো। টার্গেট মূলত 80 করা উচিত ছিল, কারণ 20% পাবা না। এই 20%-এর জন্য তোমাকে রেডি থাকতে হবে যে কিছু কোশ্চেন আমি পাবো না। স্যার তাহলে জিএসটি পাই, বাংলা বাংলা পাই, অ্যাডমিট হইলাম না। হ্যাঁ, শোনো আমার কথা, শোনো এখানে দেখো, ওই বিসিএস ক্যাডারের জিনিসটা দেখো, আমি বুঝাই দিই। 100তে 100 কেউ পাই না, 70 পায়। তার মানে কি 30% পারবো না। তাহলে বিষয়টা একটু মনোযোগ দাও। পুরো একটা কোর্সের যে সিলেবাসটা থাকে, 100% সিলেবাস থাকে। আরে ভাই, তোমাকে 100% কমপ্লিট করতে হবে, এটা কোনো কথা? তুমি তো পারবা না, যেটা পারবা না সেটা ছেড়ে দাও না কেন, বাকি তুমি 70% ভালোভাবে কভার করো, সেইখান থেকে তুমি 60 ডাউন করো, তাহলে তো হচ্ছে বিষয়টা। ওই বিশেষ ক্যাডার উনি এই কথাটাই বললো, যে আপনি একটা টপিক পারতেছেন, আরে ভাই ছেড়ে দেন, বাকি যেটা পারতেছেন 70% আপনার সামর্থ্যে আছে, সেই 70% আগে কমপ্লিট করেন, সেই 70% আগে মার্ক অর্জন করেন। সেম অনুরূপ ভাবে ইকোনমিক্সের 100% সিলেবাসের মধ্যে 2টা অধ্যায় কঠিন, ভাই ছেড়ে দে রে ভাই, বাকি অধ্যায়গুলা একা একা পড়া যায়, একা একা শেখা যায়, ওগুলা আগে শিখে নাও। এরপর সময় পেলে এই 2টা সময় ইনভেস্ট করো। ভাই ইকোনমিক্স কঠিন, ভাই কোর্স আনেন, এটা করেন সেটা করেন। আরে ভাই কোর্স লাগবে না। এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ফিনান্সের ভিতরে বাকি যে 5টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট থাকতেছে, এর দিক নির্দেশনা স্বরূপ আমি কথা বলছি এর আগে 1 নম্বর ক্লাসে। ঠিক আছে? ওই ক্লাসটা করলে অল সাবজেক্ট কমপ্লিট হচ্ছে। তো অনেকে আবার জিজ্ঞেস করতেছে, ভাই অল সাবজেক্ট কমপ্লিট করাবেন, অল সাবজেক্ট পড়াবেন? আরে ভাই তাই তো, বাকি সাবজেক্ট গুলো তো নিজের পড়ার। ওই পড়া আমার পড়ে তো লাভ নাই। ম্যানেজমেন্ট কি পড়াবো, মার্কেটিং কি পড়াবো? এখন শেষ সময় ওইগুলো পড়াতে গেলে জীবন শেষ হয়ে যাবে, ক্লাস দেখার সময় আছে? তো এর চেয়ে বরং নিজে নিজে কিভাবে পড়বেন ওই জিনিসটা আমি মাস্টার প্ল্যানে কিন্তু বলে দিয়েছি। এখানে সম্ভবত আছে, এখানে নাই, হয়তোবা এই জায়গাতে আছে। এই যে মাস্টার প্ল্যান যেটা দিয়েছে, এখানে থিওরি, ম্যাথ সাবজেক্ট কিভাবে পড়বেন এগুলো আমি বলে দিয়েছি আপনাদের। এখন আপনারা যদি নিজ দায়িত্বে নিজের কাজটা না করতে পারেন, এরপর তো আমার আর কোনো দায়বদ্ধতা নাই। তো আশা করতেছি আজকে ক্লাসটা এ পর্যন্তই, আমরা স্যার এতটুকুই থাকি। নেক্সট দিনে আমরা স্যার সময় দেবো। হ্যাঁ বলো। স্যার আমি সরি স্যার, এমনি ওই অবশোষণ যদি আর বকেয়া করার সময় যেগুলো বলছিলেন, একটু হুম। এটা একটু টপিক ইয়াটা একটু ক্লিয়ার করেন তো। আসলে স্যার এটা বুঝি নাই, লাস্টে ও, কোয়েশ্চেন করার এগুলা জন্য কোনো রাখলাম। গাইড বই নাই ভাই, এগুলো গাইড বই নাই। হ্যাঁ, এগুলো নিয়ে টিচাররা কথা বলতে পারবে না, কোনো ব্যাখ্যাও দিতে পারবে না, অনেকেই পারবে না। কিন্তু নর্মাল সেন্স কাজ করা, নর্মাল নর্মাল সেন্স, যে একটা এসি কিনছো তোমার প্রতিষ্ঠানে, ঠিক আছে, অথবা একটা কম্পিউটার কিনছো, তো এটা সারা জীবন চলবে? 5 বছর পর ওটা নষ্ট হয়ে যাবে। তো 5 বছর পর মনে করেন যে ওইটা 5,000 টাকায় ভাঙড়ি ধরে বিক্রি করতে পারবেন, মানে কেজি ধরে। তার মানে কি আপনার কম্পিউটার বা এসি বাবদ 45,000 টাকা খরচ হলো। এখন এরপর কি এসির প্রয়োজন পড়বে না, কম্পিউটার প্রয়োজন পড়বে না বলো? তাহলে তখন তুমি হুট করেই 45,000 টাকা কই পাবা? 5,000 টাকা তো ভাঙড়ি ধরে বিক্রি করে পাইলা, কিন্তু বাকি 45,000 টাকা, তখন তো আরো দাম বাড়তে পারে জিনিসের। তাহলে এর ব্যাকআপ হিসাবে প্রত্যেক মাসে, মনে করো যে প্রত্যেক মাসে 5,000 টাকা করে অবচয় হয়েছে, যদিও 5,000 টাকা হবে না এখন, এই যে যেহেতু ভগ্নাবশেষ মূল্য নিছি। কিন্তু ধরে নাও যে প্রত্যেক বছরে 5,000 টাকা করে খরচ হয়েছে। এই 5,000 টাকা ব্যয় হিসেবে আমরা দেখাই না, এবং মূলধন থেকে, সরি, নিট লাভ বা আয় থেকে আমরা মাইনাস করি না। কিন্তু অবচয় সঞ্চিতি পদ্ধতিতে আমরা এই যে 5,000 টাকা মাইনাস করি না, এই 5,000 টাকা তো নগদে যায় না, তাৎক্ষণিক যায় কি? তুমি তো সম্পদ কিনে নিয়েছো 50,000 টাকা দিয়ে, সেই কবে?
1 বছর আগে কিনছো আর 1 বছরে 5,000 টাকার মূল্য কমে গেছে, এটা কি তোমার হাত থেকে টাকাটা চলে গেছে? তুমি তো একবারে 50,000 টাকা দিয়েছো। অথচ আমরা এই 5,000 টাকা মুনাফা থেকে মাইনাস করে থাকি, তার মানে কি ক্যাশ টাকা রে পাগল, ক্যাশ টাকা একদম সরায় আলাদা একটা ফান্ডে জমা রাখি। এটাই হলো সঞ্চিতি পদ্ধতি, অবস্থায় সঞ্চিতি পদ্ধতি। এখন কেন করি? প্রত্যেক বছর ওই টাকাটা জমবে, এখানে জমবে, জমে 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 দেখবা যে টাকাটা খরচ হয়েছে সেটা হয়ে গেছে। এরপর 5 বছর পর তুমি ওইটা রিফান্ড করে ওর সঙ্গে আরো যদি টাকা লাগায় তুমি কি করলা, নতুন করে জিনিসটা কিনলা। তাহলে ওটা কি ফাইন্যান্সিং হলো না? তোমার এখন একটা এসি দরকার, টাকা দরকার 50,000 টাকা, তাহলে 45,000 টাকা বা 50,000 টাকা তুমি অবস্থায় সঞ্চিত তহবিল থেকে নিয়ে আসতে পারছো, অর্থায়ন করতে পারছো, তাহলে এটা কি ইন্টারনাল ফাইন্যান্সিং হলো না? সেম অনুরূপ ভাবে বকেয়া ব্যয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ দিলাম 1 তারিখে, বেতন দেয় কবে? 30 তারিখে। তো সে তো পরিশ্রম করতেইছে, তার কাছ থেকে পরিশ্রম করায় নেই, তারপর 10,000 টাকা বেতন দেই। তাহলে 1 তারিখেই যদি দেই, তাকে তো বেতন দেওয়া লাগবে, তো 1 তারিখেই দিলাম। সে কাজ করে 1 তারিখে তার বেতনটা উদ্ধার করে দিল। কিন্তু আমরা যদি 30 তারিখে দেই, এই 10,000 টাকা আমার হাতে থাকতেছে না এবং এই 10,000 টাকা আমি ব্যবহার করতে পারতেছি না, তাহলে এটা কি ইন্টারনাল ফাইন্যান্সিং হলো না? তোমার 10,000 টাকা দরকার, তোমার কাছে আছে 10,000 টাকা, আবার পণ্য ক্রয় করারও দরকার 10,000 টাকা, যেটা উদাহরণ দিলাম। তাহলে নগদে যদি পণ্য ক্রয় করে 10,000 টাকা তো চলে যাচ্ছে, তাহলে এই 10,000 টাকা তো তোমার দরকার। এখন কি করবা? বরংস তুমি বললা, দোষ বা অমুক, আমার 10,000 টাকার পণ্য দরকার, ওকে ঠিক আছে, 1 মাস পর টাকাটা দেবো। ওকে ভালো, তাহলে তোমার হাতের 10,000 টাকা তুমি কি 1 মাস ব্যবহার করতে পারলা না? তাহলে কি হলো? নিজের টাকা নিজে ব্যবহার করলা, কিভাবে? একটা সিস্টেমে। তাহলে এটা কি ইন্টারনাল ফাইন্যান্সিং হলো না? কনসেপ্ট, নর্মাল কনসেপ্ট রে ভাই, এগুলা হচ্ছে ইংরেজি বইগুলাতে ডিটেলস দেওয়া। আর আমি তোমাদের এই যে একদিন একটা ভিডিও, দেখো আমার পেজে, আমি জানি না তোমরা কেন ফলো দাও না বা কেন ক্লাসগুলো শেয়ার করো না, আমি আসলে জানি না। অথচ আমি 3 বছর ধরে সর্বোচ্চ ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি, অথচ আলতু ফালতু জিনিস নিয়ে লাফালাফি করলে সেগুলাই ভাইরাল হয়, পেজটা পড়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে। অথচ ভালো ভালো জিনিসগুলো দিতেছি। গতদিন একটা লাইভে আসছিলাম যে আমি অ্যাকাউন্টিং এর বই লিখছি, অ্যাকাউন্টিং সেই ক্লাস 9 থেকে পড়তেছি, নিজেকে খুব ভাবছিলাম যে অ্যাকাউন্টিং খুব ভালো পারি। আমাদের চার্টার অ্যাকাউন্টেন্সির অ্যাকাউন্টিং ম্যানুয়াল, ওই বইটা পড়তে গিয়ে আমি হয়ে পড়ে আছি, যে কিছুই জানি না, বাচ্চা আমি, এই বইয়ের কাছে বাচ্চা। বুঝতে পারলাম? তাহলে আমাদের অনেক ঘাটতি আছে ভাই, আমরা বই পড়ি না, অ্যাজ এ রেজাল্ট অনেক কনসেপ্ট সম্পর্কে জানি না, যেটা জানি সেটা লাভালাভি করি, সহজ জিনিসগুলো পড়াই আর ওগুলোর মাধ্যমে ভাইরাল হই। ঠিক আছে? বোঝার মতো শেখার মতো আরো অনেক জিনিস আছে যেগুলো পরবর্তীতে বাস্তবে লাগে। ওকে, তো আজকে এ পর্যন্তই। ঠিক আছে? আর আমি নেক্সট দিন আহ ওই অর্থায়নের উদ্দেশ্য লক্ষ্য পড়াবো, ওই একই সঙ্গে নীতিমালাটা পড়াই দিব। ঠিক আছে? আর একদিন বাজার পড়াই দিব। তাহলে 3টা মানে বেসিক ক্লাস নিলে প্রথম অধ্যায়টা শেষ হবে, 100% কোশ্চেনে কমন পাবা, তোমাদের বেসিক স্ট্রং হবে, পরবর্তীতে এই জিনিসগুলো বুঝতে পারবা। আর আর আমি আজকে আগামীকালকের মধ্যে এটার প্র্যাকটিস শিট, এটার শিট, মেইন শিট সব রেডি করে দেবনি, তাহলে এটাও চলবে না। আর আমাদের পেইড বাসে আমি ক্লাসও আপলোড করে দেবনি। ঠিক আছে? যেহেতু বেসিক জিনিস শেখার মতো আছে, সেগুলো আপলোড করে দেবো এভাবে, দ্রুত দ্রুত আপলোড করে দেবো, যেরকম অ্যাকাউন্টিং এর দিতেছি এরকম ফাইন্যান্সেরও দিয়ে দেবো। ঠিক আছে? এই হলো শেষ। আর যারা কোর্সে আসতে চাচ্ছেন দ্রুত জয়েন করে নেন, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে শেষ করতে পারবেন। ওকে, শুভরাত্রি ভাইয়া। হ্যাঁ, আল্লাহ হাফেজ।